শুরু করবেন প্লিজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইশরাত জাহান রুবি। আমি এই বছর জুলাই 2025-এ মিড টার্ম পাস করেছি। জেনেসিসের সাথেই ছিলাম। তো আমি এখন এফসিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে কর্মরত আছি। আসলে উইমেন অ্যান্ড চিলড্রেন হসপিটালে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে। তো আজকে আমরা আহ, আমি এবং আমার সাথে ডক্টর মার্জিয়া আপু আছেন। আমরা এখানে কি ভিডিও অন হয়েছে ভাই? হ্যাঁ জি ম্যাম, হ্যাঁ দেখা যাচ্ছে আপনাকে। তো আমি আজকে ডক্টর মার্জি আপু আছি আপনাদের সাথে। আমরা আমাদের 2025 বিসিপিএস এর যে এসিকিউ কোশ্চেনটা ছিল তার সলভ সেশন নিয়ে এসেছি। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর জন্য। সামনে ইনশাল্লাহ আপনারাও অনেক কিছুই জানেন আশা করি। তো আমরা শুরু করছি আমাদের এই বছরের সলভ সেশন। আমাদের যেটা আপনার আমাদের বিসিএস এর সাধারণত এসিকিউ যে কোশ্চেনটা থাকে সেখানে 4টা গ্রুপ থাকে। 4টা গ্রুপের মধ্যে আমাদের 4টা খাতায় লিখতে হয়। 4টা কোশ্চেনের থাকে, এক একটা কোশ্চেনের মধ্যে আবার 5টা করে ভাগ থাকে। তো আমি আজকে আপনাদের সাথে কোশ্চেন 1 আর 2 নিয়ে আলোচনা করব এবং পরবর্তী 3 and 4 নিয়ে আমাদের ডক্টর মার্জিয়া আপু আপনাদের সাথে আলোচনা করবেন। ফার্স্ট কোশ্চেন আমাদের কোশ্চেন 1 এর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, এ 2 year old child came at emergency with repeated vomiting. The child was drowsy. Mother said that the child ingested kerosene accidentally 6 hours back. Name 3 common hydrocarbon those can cause accidental poisoning. আমরা জানি যে কেরোসিন একটা হাইড্রোকার্বন, ওয়ান অফ হাইড্রোকার্বন, যেটা হচ্ছে কমন কমন হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল পয়জনিং এর জন্য। তো এছাড়াও আরো কিছু আছে, যেমন হচ্ছে কেরোসিন, ন্যাপথালিন, স্প্রিট। এখানে 3টা কমন হাইড্রোকার্বনের কথা জানতে চেয়েছি। আর এছাড়া আমরা আমাদের বাসায় আরো কিছু হাইড্রোকার্বন ছাড়া থাকে, যেমন ল্যাম্প অয়েল, তারপরে পেট্রোল। এগুলাও হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল পয়জনিং করে। Mention 3 important consequences of this condition. 3 important consequences. Kerosene poisoning, after ingestion of kerosene, is readily absorbed from the stomach and is treated by the lungs. Inhalation into and excretion from the lungs causing chemical irritation, which damages the alveolar lining, the capillaries, causing chemical pneumonitis, atelectasis, and pulmonary edema. এখানে কি হয়, কেরোসিনটা সাধারণত খাওয়ার পরে যখন বাচ্চারা ভমিটিং করার পরে এটা যেহেতু ভোলাটাইল থাকে, আর ভোলাটাইল থাকার কারণে ভমিটিং এর পরে কেরোসিনটা আমাদের লাংসে চলে যায়। লাংসে চলে গেলে সেটা আমাদের ইনহেলেশন হয়ে তখন কেমিক্যাল ইরিটেশন করে আমাদের অ্যালভিওলার লাইনিংটাকে ড্যামেজ করে দেয়, এন্ড ক্যাপিলারি ওয়ালগুলোকে ড্যামেজ করে, যার কারণে কেমিক্যাল নিউমোনাইটিস, অ্যাটেলেকটিসিস এন্ড পালমোনারি ইডিমা ডেভেলপ করে। Kerosene may interact with pulmonary surfactant resulting in alveolar collapse. কেরোসিনটা হচ্ছে যখন আমাদের লাংসে চলে যায় তখন টাইপ 2 নিউমোসাইট যেটা আছে, টাইপ 2 নিউমোসাইটটাকে আমাদের ড্যামেজ করে দেয়, যার কারণে সারফেক্টেন্টটা প্রপারলি তৈরি হতে পারে না। সারফেক্টেন্টের সাথে ইন্টারেক্ট করে তখন আমাদের সারফেস টেনশনটা কমিয়ে দেয় অ্যান্ড অ্যালভিওলার কোলাপস করে, যার কারণে সিভিয়ার হাইপোক্সিমিয়া অ্যান্ড ভেন্টিলেশন পারফিউশন অ্যাবনর্মালিটিস হয়, যেটা আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস করে। And CNS depression in encephalopathy is believed to be secondary to hypoxia. এই যে হাইপোক্সিয়া হয় সেখান থেকে আমাদের সিএনএস ডিপ্রেশন ডেভেলপ হয়, যার কারণে এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। How will you manage the child?
আমাদের এই কোশ্চেনে যেটা বলেছে যে দ্য চাইল্ড ইজ ড্রাউজি, এখানে ড্রাউজি কথাটা দিয়ে আমাদেরকে খেয়াল করতে হবে বাচ্চা কোনো শক বা কিছুতে আছে কিনা। তো সেই জন্য আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেহেতু এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, আমরা সাধারণত প্রথমে ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা দিয়ে শুরু করব। আর সাইড বাই সাইড আমরা কাউন্সিলিং করব প্যারেন্টসকে, যে কাউন্সিলিং অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ ট্রিটমেন্ট অ্যান্ড কমপ্লিকেশন অ্যান্ড অ্যাডভার্স রিয়াকশন সবকিছু সম্পর্কে আমরা কাউন্সিলিং করবো। দেন সাপোর্টিভ ম্যানেজমেন্ট। সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে মেইনলি হচ্ছে রিসাসিটেশন করতে হবে আমাদের, অ্যাসেসমেন্ট অফ পেশেন্ট কার্ডিওপালমোনারি স্ট্যাটাস। রিসাসিটেশনে আমাদের যেটা এবিসি ম্যানেজমেন্টটা জরুরি। এখানে আমরা মেইনটেনেন্স অফ এয়ারওয়ে, মেইনটেনেন্স অফ ব্রিদিং অ্যান্ড মেইনটেনেন্স অফ সার্কুলেশন। এয়ারওয়ে আমরা বাচ্চারা যে ভমিটিং করে বা কোনো সিক্রেশন যদি থাকে সেক্ষেত্রে আমরা এটা ক্লিয়ার করবো, ক্লিন করবো। দেন মেইনটেনেন্স অফ ব্রিদিং, অক্সিজেন ইনহেলেশন, থ্রু ফেস মাস্ক, nasal catheter 1 to 2 লিটার পার মিনিট ইফ হাইপোক্সিয়া। ইফ নিডেড অ্যাসেস দ্য কন্ডিশন, বাচ্চার যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা ব্যাক মাস্ক ভেন্টিলেশন আর মেকানিক্যাল ভেন্টিলেশনও আমরা প্রয়োজন হতে পারে। দেন মেইনটেনেন্স অফ সার্কুলেশন, আমাদের যেটা কি করতে হবে, ওপেন অ্যান্ড আইভি চ্যানেল। ইফ দ্য চাইল্ড ইজ ইন শক, আমাদের যে অ্যাসেস করতে হবে ভাইটালসটা, যদি শকে থাকে সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের শকের কারেকশন, নর্মাল স্যালাইন বোলাস দিতে হবে, আইভি চ্যানেলটা ওপেন করে। আর সাথে আমাদের সাইড বাই সাইড একটা বেসলাইন ইনভেস্টিগেশন গুলো সেন্ড করতে হবে, সিবিসি, এবিজি, আরবিএস, serum electrolyte, serum creatinine, and liver function test. And as the child has come 6 hours back, তো সাধারণত আমরা যখন বাচ্চা ইমিডিয়েটলি যদি চলে আসে সেক্ষেত্রে আমরা চেস্ট এক্সরেটা করি না। চেস্ট এক্সরে করার নিয়ম 2 থেকে 8 ঘন্টা পরে, যেহেতু বাচ্চাটা 6 ঘন্টার মধ্যে এসেছে তার জন্য আমরা একটা চেস্ট এক্সরে করবো। অ্যান্ড ফ্লুইড অ্যান্ড নিউট্রিশন শুড বি মেনটেন্ড। দেন হচ্ছে সিমটোমেটিক যে ম্যানেজমেন্ট আমাদেরকে দিতে হবে। যদি ফিভার থাকে, বাচ্চা ফিভার ডেভেলপ করে, ইনফেকশনের কোনো লক্ষণ থাকে, সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল অফ ফিভার বাই অ্যান্টিবায়োটিক্স। ফর ব্রঙ্কোস্পাজম আমরা ব্রঙ্কোডাইলেটর ইউজ করতে পারি। অ্যান্ড ইফ দ্য চাইল্ড ডেভেলপ কনভালশন দেন ইউজ ইনজেকশন ফেনোবারবিটন অ্যান্ড ডায়াজেপাম। অ্যান্ড চেস্ট এক্সরেতে যদি আমরা কোনো নিউমোনাইটিসের ফিচার পাই, কোনো ইনফেকশনের ইয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। এখন সেকেন্ড কোশ্চেন, a 2-day-old male neonate delivered by lower uterine cesarean section at 33 week of gestation. Suddenly, he developed respiratory distress. On examination, he was acinosed, his pulse was bounding, and rate was 160 per minute. Respiratory rate 80 per minute. A continuous murmur was heard in the left second intercostal space. তো এখানে যেটা বলেছে 2 দিন, 2 days old ইউনিট। তো এইখানে 33 উইক মানে বাচ্চাটা হচ্ছে প্রিটার্ম। আর আমাদের এখানে যে ক্লুগুলো দিয়ে দিয়েছে, বাচ্চাটা হচ্ছে অ্যাসাইনোসড, পালস বাউন্ডিং, অ্যান্ড হার্ট রেট হচ্ছে 160 পার মিনিট, রেসপিরেটরি রেট 80 পার মিনিট, আর একটা মারমার পাচ্ছি আমরা, কন্টিনিউয়াস একটা মারমার, প্রথম সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তো হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসের একটা ক্রাইটেরিয়া, যেমন বাউন্ডিং পালস থাকবে, তারপর কন্টিনিউয়াস একটা মারমার থাকবে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে। তো আমাদের মোস্ট প্রবাবল ডায়াগনোস হবে অ্যাসায়োনেটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। হোয়াট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর দিস কন্ডিশন অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই? এখানে একটাই রিস্ক ফ্যাক্টর চেয়েছে, হোয়াট ইজ। যেহেতু ইজ বলেছে মানে এই বাচ্চাটার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা আমাদের জানতে চেয়েছে। তো এখানে এই বাচ্চা 33 উইক অফ জেস্টেশনে হয়েছে, তো প্রি ম্যাচুরিটি হচ্ছে এখানে মেইন রিস্ক ফ্যাক্টর। তো প্রি ম্যাচুরিটি হচ্ছে ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর দিস কন্ডিশন ইন প্রিম্যাচুর ইনফেন্ট, because the smooth muscle in the wall of the preterm ductus is less responsive to high partial pressure of oxygen and therefore less likely to constrict after birth, usually has a normal structure. আমরা জানি যে আমাদের যখন আফটার বার্থে আমাদের পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমে যায় এবং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের যে বাচ্চার যখন অক্সিজেন স্যাচুরেশন, হাই অক্সিজেন স্যাচুরেশন বাড়ে, সেই প্রিমেচিউর বাচ্চাদের যে স্মুথ মাসেলটা থাকে সেটা তখন কনস্ট্রিক্ট হতে পারে না, যার কারণে আফটার বার্থে এটা ওপেন থাকে। নর্মালি আমাদের হচ্ছে ফাংশনাল ক্লোজার হয়ে যায় আমাদের 10 থেকে 12 ঘন্টা, আর হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লোজার 1 থেকে 2 সপ্তাহ পরে আমাদের এটা হয়। তো
In this infant, the shunt through a PDA can cause severe hemodynamic dearrangement and several major sequelae. আমাদের এই ক্ষেত্রে হচ্ছে প্রিম্যাচুরিটি। এছাড়া আমরা জানি যে আমাদের যে কন্ডিশন আছে, যেমন রুবেলা ইনফেকশন যদি হয়, টর্চ ইনফেকশন, সেই ক্ষেত্রেও আমাদের পিডিএ থাকতে পারে। রাইট দ্য ট্রিটমেন্ট প্ল্যান ফর দিস পেশেন্ট। তো পিডিএ এখানে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা চেয়েছি। আমরা এট ফার্স্ট কাউন্সিলিং অ্যাজ ইউজুয়াল, সব ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট কাউন্সিলিং করব about the patient condition, patient treatment plan, further complication, আমরা কাউন্সিলিং করব। দেন মেডিকেল ম্যানেজমেন্ট, ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে উইথ ডায়াবেটিস, আর মেইনটেইন হেমাটোক্রিট মোর দেন 45%, ফ্যাসিলিটেট পিরিয়ড ক্লোজার বাই এনি অফ দ্য ফলোইং ড্রাগস উইদিন 72 আওয়ার্স অফ এজ। তো আমরা প্রথমে ড্রাগ দিয়ে চেষ্টা করব মেডিকেল ম্যানেজমেন্ট যেটা, সেক্ষেত্রে ইন্ডোমেথাসিন, 3টা ড্রাগ আছে আমাদের, ইন্ডোমেথাসিন, আইবুপ্রোফেন অথবা অ্যাসিটামিনোফেন। ইন্ডোমেথাসিনটা আমরা আইভি ইউজ করি স্লোলি ওভার 30 মিনিটস। এটা আমরা 3টা ডোজ দিতে পারি। ফার্স্ট ডোজ 0.2 থেকে 0.3 মিলিগ্রাম পার কেজি, and second and third dose 12 to 24 hours after first and second dose if PTA persists. And ibuprofen, it's given orally. এটা আমরা ডে 3 3 দিন ইউজ করতে পারি। ফার্স্ট ডোজ 10 মিলিগ্রাম পার কেজি, দেন 5 and 5 মিলিগ্রাম পার কেজি if PDA persist করে। And acetaminophen 15 milligram per kg per dose 6 hourly for 2 to 3 days. If medical management fails, then we have others options such transcatheter device closure, surgical closure, prophylaxis for infective endocarditis. Transcatheter device closure টা আমরা এখন করা হয়, আর সার্জিক্যাল ক্লোজার আমরা কখন করব? আমরা স্মল পিডি এর ক্ষেত্রে করতে পারি যদি বাচ্চার ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস ডেভেলপের একটা চান্স থাকে সেক্ষেত্রে, আর এছাড়া আমরা লার্জ পিডিএতে করব। and prophylaxis for infective endocarditis, এটা যে কোনো সাইজের জন্যই আমাদের প্রোফাইলেক্সিস দিতে হবে বাচ্চাদের। Now, see, a 2-year-old child weighing 7 kg admitted in hospital with history of fever for 21 days. He had 2 episodes of convulsion 12 hours back. On examination, he had convergent squint of the right eye. এখানে 2 বছরের একটা বাচ্চার কথা বলেছে, যেটা যার হচ্ছে 21 days ফিভার অ্যান্ড কনভালশন 2 times। এক্সামিনেশন তার কনভার্জেন্ট স্কুইন্ট আছে, সেক্ষেত্রে আমাদের বলেছে 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। যেহেতু আমাদের 2 উইকস এর বেশি ফিভার, সেক্ষেত্রে আমাদের একটা আসবে টিউবারকুলার মেনিনজাইটিস উইথ 6 নার্ভ পালসি। এখানে কনভার্জেন্ট স্কুইন্টের কথা বলেছে, সো 6 নার্ভ পালসি আসবে। and cerebral malaria, এখানেও আমরা জানি যে প্রলং ফিভার থাকে, cerebral malaria with 6 nerve pulse। আদার আমরা এখানে ব্রেইন অ্যাবসেস with 6 nerve pulseও আমরা দিতে পারবো। mention 6 information you may get from history and examination। আমাদের এখানে হিস্ট্রি আর এক্সামিনেশন থেকে আদার কি ইনফরমেশন আমরা পাবো সেটা জানতে চেয়েছে। তো ফ্রম হিস্ট্রি, ফিভার, গ্রেড অ্যান্ড টাইম। আচ্ছা, সাধারণত টিউবারকুলার মেনিনজাইটিসে আমাদের লো গ্রেড ফিভার থাকতে পারে, হাই গ্রেড সেরেব্রাল ম্যালেরিয়া, constitutional other constitutional symptoms such as lethargy, irritability, poor feeding, anorexia, nausea, and vomiting. Features of raised ICP, headache, vomiting, photophobia, blurring of vision. Associated focal neurological deficit common in tubercular meningitis. History of jaundice or decreased urine output. আমরা জানি সেরেব্রাল ম্যালেরিয়াতে জন্ডিসের একটা হিস্ট্রি থাকতে পারে, ইউরিন আউটপুট ডিক্রিজ করে, একেআই ডেভেলপ করে। and history of recent traveling to malaria endemic zone. Then from examination আমরা কি দেখবো? আমরা গ্লাসগো কোমা স্কেল দেখবো। এখানে বাচ্চার হচ্ছে কনসাসনেস লেভেল, আমরা কনসাসনেস লেভেল দেখবো বাচ্চার জিসিএস দিয়ে আমরা অ্যাসেস করবো বাচ্চাকে। দেন ফিচার্স অফ রেজড আইসিপি such as systemic hypertension, bradycardia, respiratory depression, papilloidemia, and posture change, decordicate অথবা decerebrate posture. Focal neurological deficit such as hemiparesis, involuntary movement, aphasia, ataxia, and signs of meningeal irritation, neck rigidity, Bucci-Chinsky sign, or Carnick sign. Motor system, muscle power, tone, jerk,
এগুলো দেখবো, সেখানে সাধারণত আমরা আপার মোটর নিউরোলেশন সাইন গুলো পাবো। and others আমরা এনিমিয়া, জন্ডিস, লিম্ফোডেনপ্যাথি, স্প্লিনোমেগালি, এটা সাধারণত আমরা সেরেব্রাল ম্যালেরিয়াতে আমরা দেখবো যে এনিমিয়া, জন্ডিস, লিম্ফোডেনপ্যাথি অথবা স্প্লিনোমেগালি আছে কি। An 8-year-old child presented with fever for 12 days and respiratory distress for 5 days. On examination, trachea is debited to the left side and there is dullness on the lower part of the right side. হ্যাঁ, 8 বছরের একটা বাচ্চা আমাদের কাছে 12 days এর ফিভার নিয়ে আসছে and respiratory distress আছে and trachea shifted to opposite side, কারণ এখানে বলেছে আমরা ডালনেস পেয়েছি রাইট সাইডে and trachea shifted হয়েছে লেফট সাইড। তাহলে এটা আমাদের ডায়াগনোসিসটা বোঝা যাচ্ছে কি হবে, আমাদের রাইট সাইডে প্লুরাল ইফিউশন। আমরা জানি যে প্লুরাল ইফিউশনে অপোজিট সাইডে সবসময় মেডিস্টেনাম এন্ড ট্রাকিয়াটা শিফটেড হয়। Write down 6 other physical findings of this condition. এখানে আমাদের তো কয়েকটা ফাইন্ডিং দিয়ে দিয়েছে, যেমন ফিজিক্যালি আমাদের ট্রাকিয়া ডেভিয়েটেড টু লেফট সাইড এন্ড ডালনেস, দুইটা ফাইন্ডিং আমাদের দিয়ে দিয়েছে। আদার্স আরো 6 ফাইন্ডিংস আমাদেরকে দিতে বলেছে। সেক্ষেত্রে আমরা প্রথমে ভাইটাল সাইন দিয়ে শুরু করতে পারি। যেমন ফিভার আছে বাচ্চার, টেম্পারেচারটা আমরা রেস্ট পাবো, এন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, সেক্ষেত্রে আমরা রেসপিরেটরি রেটটাও ইনক্রিজড পাবো। দেন মুভমেন্ট অফ দ্য চেস্ট রেস্ট্রিক্টেড অন দ্য রাইট সাইড। আমরা জানি যেখানে হচ্ছে প্লুরাল ইফিউশনে চেস্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকে অ্যাফেক্টেড সাইডে, এন্ড পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট শিফটেড টু দ্য লেফট সাইড, অপোজিট সাইডে মেডিস্টেনাম শিফটেড হবে। Vocal fremitus decreased or absent on the lower part of the right side, and breath sound absent on the lower part of the right side. And others, vocal resonance decreased or absent on the lower part of the right side. And vocal fremitus, breath sound, vocal resonance normal on the left side, and upper part of the right side আমরা normal পাবো। Then a 6-year-old boy came with history of frequent falls and difficulties in climbing stairs as well as rising from floor. 6 বছরের একটা বাচ্চা আমাদের কাছে আসছে, ফ্রিকোয়েন্ট ফল এন্ড ডিফিকাল্টিস ইন ক্লাইম্বিং স্টেয়ার্স, মানে তার সিঁড়ি বেতে সমস্যা, অ্যাজ ওয়েল অ্যাজ রাইজিং ফ্রম দ্য ফ্লোর, ফ্লোর থেকে ওঠার সময় তার যে সমস্যা হয়। এইটা একটা নিউরোলজিক্যাল কন্ডিশন, আমরা জানি যে এটা ডাচিন মাস্কুলার ডিস্ট্রফি। ডাচিন মাস্কুলার ডিস্ট্রফি এটা একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, যেখানে সাধারণত মেলরা এফেক্টেড হয় অ্যান্ড ফিমেলরা ক্যারিয়ার থাকে। এক্ষেত্রে বাচ্চারা শুরুতে ভালো থাকে, পরে একটা সময় গিয়ে আস্তে আস্তে তার ডিফিকাল্টি শুরু হয়, সে হাঁটতে পারে না, পড়ে যায়, ফ্রিকোয়েন্ট ফল, দেন বসা থেকে উঠতে পারে না, এই সমস্যা নিয়ে আমাদের কাছে সাধারণত আসে। রাইট 4 ইম্পর্টেন্ট কার্ডিনাল ফিচার্স অফ দিস ডিজিজ। আচ্ছা, এখানে কিছু আছে আমাদের ডায়াগনস্টিক কিছু ফাইন্ডিংস, যেগুলো দেখে আমরা হচ্ছে ডাচেন মাস্কুলার ডিস্ট্রফিটা আমরা বুঝতে পারি। যেমন 4 ইম্পর্টেন্ট কার্ডিনাল ফিচার্স মধ্যে আছে সিউডো হাইপারট্রফি অফ কাফ মাসেল and waddling gait or Trendelenburg gait, presence of Gowers sign, winging of scapula. এক্ষেত্রে কি হয়, আমাদের যে কাফ মাসেলটা হাইপারট্রফিড মনে হয়, ওখানে ফ্যাট জমা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কাফ মাসেল হাইপারট্রফি হয় না এখানে। সিউডো, এই জন্য এটাকে সিউডো হাইপারট্রফি বলে। এখানে ফ্যাটটা জমা হয়, কিন্তু ওভাবে হাইপারট্রফি যে হয়ে যায় তা না, এখানে প্রক্সিমাল মায়োপ্যাথি ডেভেলপ করে বাচ্চারা। এক্ষেত্রে সিউডো হাইপারট্রফি অফ কাফ মাসেল বলে। আর গাওয়ার সাইন যেটা এই যে এখানে যে বলছে, সে রাইজিং ফ্রম দ্য ফ্লোর, ফ্লোর থেকে যে উঠতে পারে না, তারা কখনো সাপোর্ট ছাড়া সরাসরি উঠে দাঁড়াতে পারে না, সাধারণত তারা আগে নি জয়েন্টে একটু ভর দিয়ে দেন দাঁড়ায়। তো সেক্ষেত্রে এই সাইনটা যেটা, এটাই হচ্ছে আমাদের গাওয়ার সাইন। অ্যান্ড উইন্ডিং অফ স্ক্যাপুলা, এই 4টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আমরা পাই প্রক্সিমাল মায়োপ্যাথি পাই, স্লিপিং সাইন পাই। এছাড়া আপনার এই বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, এরা রিপিটেড রেসপিরেটরি ইনফেকশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, এন্ড হচ্ছে কার্ডিওমায়োপ্যাথিও ডেভেলপ করে।
Write two important investigations with interpretation for diagnosis of the disease. And two important investigation আর serum creatinine kinase লেভেলটা দেখি আমরা, এটা হচ্ছে greatly elevated হয় 15,000 to 35,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। মাসেল বায়োপসিতে আমরা ফাইন্ডিং পাই endomysial connective tissue proliferation, scattered degenerating and regenerating myofibrils and foci of mononuclear cell infiltration. আর এক্ষেত্রে আমাদের জন্য ডায়াগনোসিস কনফার্মের জন্য মলিকুলার অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমাদের অত বেশি করা হয় না। আমরা মলিকুলার অ্যানালাইসিস হ্যাজ লার্জলি রিপ্লেসড মাসেল বায়োপসি টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। এই ক্ষেত্রে সেরাম সিকে লেভেল অ্যান্ড ক্রিয়েটিন কাইনেজ এন্ড মাসেল বায়োপসিটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এছাড়া আমরা ইলেকট্রোমায়োগ্রাম করতে পারি, ইলেকট্রোমায়োগ্রাম বাট নট স্পেসিফিক ডায়াগনোসিস বা কনফার্মেশনের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা ইলেকট্রোমায়োগ্রামও করি। তো আমাদের কোশ্চেন 1-এ এই 5টা কোশ্চেন ছিল, দেন হচ্ছে কোশ্চেন 2। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে। A 4-year-old boy present with swelling of the whole body, scanty menstruation for last 7 days. His blood pressure is 70/40 millimeter of mercury. হচ্ছে 4 বছরের একটা বাচ্চা আমাদের কাছে সোয়েলিং নিয়ে আসছে, স্ক্যান্টি মেচুরেশন নিয়ে আসছে ফর 7 days। আর হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোসিস, এটা আমরা বুঝতে পারছি। সাধারণত সোয়েলিং আর স্ক্যান্টি মেচুরেশন নিয়ে আসলে আমাদের ক্ষেত্রে আমাদের কাছে সাধারণত আমরা জানি নেফ্রোটিক সিনড্রোম। আর এক্ষেত্রে বলেছি ব্লাড প্রেশার 70/40 millimeter মার্কারি। তো তার হাইপোটেনশন আছে 4 years old চাইল্ডের জন্য 70/40, আর হচ্ছে বিলো 3rd সেন্টাইলে আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে হাইপোটেনশন আছে সাথে, নেফ্রোটিক সিনড্রোম উইথ হাইপোটেনশন প্রবাবলি ডিউ টু হাইপোভলিমিয়া। রাইট অ্যাবাউট 4 ইনভেস্টিগেশন উইথ ইন্টারপ্রিটেশন। 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, সাধারণত আমাদের যেহেতু 4টে ইনভেস্টিগেশন চেয়েছে, আমরা নেফ্রোটিক সিনড্রোম ডায়াগনোসিসের জন্য যে ইনভেস্টিগেশন গুলো প্রয়োজন আমরা সেগুলাই এখানে দিব। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা তো অনেকগুলো করব, কিন্তু এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই 4টা। 24-hour urinary total protein more than 1 gram per meter square per day or 40 milligram per meter square per day হতে পারে। Spot protein creatinine ratio more than 2, serum albumin less than 25 gram per liter, and serum cholesterol more than 220 milligram per deciliter. আমরা জানি নেফ্রোটিক সিনড্রোমের 4টা কার্ডিনাল ফিচার আছে, যেখানে কি হয় আমাদের হাইপোঅ্যালবুমিনেমিয়া হয়, জেনারেলাইজ সোয়েলিং নিয়ে আসে বাচ্চারা, জেনারেলাইজ ইডিমা, হাইপোঅ্যালবুমিনেমিয়া, হাইপার কোলেস্টেরোলেমিয়া এন্ড হচ্ছে আমাদের প্রোটিনিউরিয়া, ম্যাসিভ প্রোটিনিউরিয়া। তো এই জন্য আমরা এই 4টা ইনভেস্টিগেশন হচ্ছে ওদের জন্য ডায়াগনস্টিক কনফার্ম ডায়াগনোসিসের জন্য আমরা এই 4টাই এখানে দিই। রাইট ডাউন দ্য স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দিস ডিজিজ। এখানে যে কোশ্চেনটা বলেছে শুধু স্পেসিফিক ট্রিটমেন্ট আমাদের কাছে চেয়েছে। এখন নেফ্রোটিক সিনড্রোমের তো আমাদের অনেক সাপোর্টিভ আছে, সাপোর্টিভ অনেক ট্রিটমেন্ট আছে। আমরা অ্যালবুমিন দিতে হয়, আমাদের ডায়েটিক্স দিতে হয়, আদার্স হচ্ছে ডায়েটের ব্যাপার আছে, আমাদের প্রোটিন রিচ ডায়েট খেতে হয়। কিন্তু এখানে সরাসরি বলে দিয়েছি স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্ট বললে তখন আমরা শুধু তার প্রেডনিসোলোন যে আমরা ট্রিটমেন্টটা করি সেটাই আমরা এখানে লিখব। স্পেসিফিক ট্রিটমেন্ট ফর ইনিশিয়াল অ্যাটাক অ্যান্ড ফর রিল্যাপস অ্যাটাক। ইনিশিয়াল অ্যাটাকের জন্য আমরা প্রেডনিসোলোন সিঙ্গেল ওরাল মর্নিং ডেইলি ডোজ 60 milligram per meter square per day or 2 milligram per meter square per day after meal for 6 weeks, followed by prednisolone single oral morning dose 40 milligram per meter square per day or 1.5 milligram per meter square per day on every alternate day after meal for 6 weeks. সাধারণত আমাদের ইনিশিয়াল অ্যাটাকে আমরা এই টোটাল 12 weeks ট্রিটমেন্ট করি 3 month। তো নেফ্রোটিক সিনড্রোম আমরা জানি যে এটা অনেকবার ফ্রিকোয়েন্ট অ্যাটাক, একবার হলে বারবার হওয়ার রিল্যাপস হওয়ার চান্স অনেক বেশি।
তো সেক্ষেত্রে রিল্যাপস অ্যাটাকের ক্ষেত্রে তখন আমরা প্রেডিসোলনটা দিব। প্রেডিসোলন সিঙ্গেল ওরাল ডেইলি মর্নিং ডোজ 60 milligram per meter square per day or 2 milligram per meter square per day until the patient has achieved remission for 3 days and then switch to alternate day therapy। মানে যতক্ষণ পর্যন্ত তার প্রোটিন ইউরিয়াটা নীল হবে, আনটিল নীল, প্রোটিন ইউরিয়া নীল হওয়ার পর পর্যন্ত আমরা আমরা প্রেডিসোলনটা চালাবো। দেন হচ্ছে আমরা অল্টারনেট ডে থেরাপি, যেটা আমাদের যে 40 মিলিগ্রাম, সেই হিসেবে যাব। এখন অল্টারনেট ডে থেরাপিটা আমরা কতদিন চালাবো তার নির্ভর করবে বাচ্চার রিল্যাপসের ধরন অনুযায়ী। রিল্যাপস যেমন আমরা জানি নেফ্রোটিক সিনড্রোমের ইনিশিয়াল অ্যাটাক ছাড়া আমাদের হয় ইনফ্রিকুয়েন্ট রিল্যাপস, ফ্রিকুয়েন্ট রিল্যাপস, স্টেরয়েড ডিপেন্ডেন্ট, স্টেরয়েড রেজিস্ট্যান্স। তো ওই অনুযায়ী আমরা দেন অল্টারনেট ডে কতদিন চালাবো সেটা আমাদের চিকিৎসা মানে সেই অনুযায়ী দিতে হবে। অ্যান্ড হচ্ছে সাথে যদি প্রয়োজন হয় তখন আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন ড্রাগসও ইউজ করব। The next question, a 5-year-old girl is admitted with convulsion and unconsciousness for 1 hour. She had history of fever for 5 days. On examination, there were clubbing and cardiac mark. এখানে আমাদের যে ক্লুটা দিয়েছে ডায়াগনোসিসের ক্ষেত্রে মেইন হচ্ছে বাচ্চাটার ক্লাবিং কার্ডিয়াক মারমার আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা একটা কার্ডিয়াক কজ বা বাচ্চার একটা কনজেনিটাল হার্ট ডিজিজ আছে। এখন সে একটা কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। কি বলেছে? অ্যাডমিটেড উইথ কনভালশন অ্যান্ড আনকনসিয়াসনেস ফর 1 hour, মানে সাথে কি ছিল? ফিভার। তো আমাদের ফিভার ফর 5 days, ফিভার, কনভালশন অ্যান্ড আনকনসিয়াসনেস। তো আমরা জানি যে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে যেটা সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ মোস্ট কমন হচ্ছে আমাদের টেটালজি অফ ফেলার। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের হচ্ছে সায়ানোসিস ক্লাবিং ডেভেলপ করে, অ্যান্ড সেই বাচ্চাদের একটা মানে কমপ্লিকেশন হচ্ছে ব্রেইন অ্যাবসেস বা থ্রম্বোএমবোলিক ম্যানিফেস্টেশন। তো সেখানে যেহেতু কনভালশন আনকনসিয়াসনেসের সাথে ফিভার আছে, সেক্ষেত্রে আমরা ব্রেইন অ্যাবসেসটা আগে চিন্তা করবো। যদি শুধু কনভালশন আনকনসিয়াসনেস নিয়ে আসলো, ফিভারের হিস্ট্রি ওরকম, আমরা সেক্ষেত্রে স্ট্রোক বা থ্রম্বোএমবোলিজম ওগুলো চিন্তা করতে পারবো। তো এই জন্য এই বাচ্চাটা এখানে ডায়াগনোসিস সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, টেট্রালজি অফ ফেলোর উইথ ব্রেইন অ্যাবসেস। Right, 2 important imaging and 1 hematological investigation with expected finding। এখানে যেটা মানে স্পেসিফিক বলে দিয়েছে আমাদেরকে, 2টা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, ইমেজিং করতে হবে এন্ড 1 হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন। সবকিছু কিন্তু আমাদের কাছে চায়নি, তো সেক্ষেত্রে আমরা 2টা ইমেজিং এন্ড একটা হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন সাথে ফাইন্ডিংটা চেয়েছে। তো আমাদের প্রথম আমরা হচ্ছে চেস্ট এক্সরে করবো, যেহেতু আমাদের একটা কার্ডিয়াক মারমার পাওয়া গেছে, আমরা একটা কার্ডিয়াক হার্ট ডিজিজ বলতেছি, তাহলে চেস্ট এক্সরে ফাইন্ডিংটা আমাদের বলতে হবে। চেস্ট এক্সরেতে কি থাকে? আমাদের টেট্রালজি অফ ফেলোরটা আমরা জানি বুট শেপ হার্ট থাকে। তো এখানে কি থাকে? কার্ডিওমেগালি ডেভেলপ করে না, হার্ট সাইজটা নর্মাল থাকে। পালমোনারি কোনাসের কনকেভিটিটা অনেক বেশি থাকে। কারণ হচ্ছে এখানে কি হয়, এখানে আমাদের পালমোনারি স্টেনোসিস থাকে, ব্লাড ফ্লোটা আমাদের লাংসে অনেক কম থাকে। পালমোনারি স্টেনোসিসের জন্য পালমোনারি কোনাসটা কনকেভিটিটা বেড়ে যায়, কারণ এখানে আমাদের ব্লাড ফ্লোটা কম। ছাড়া আমরা পাবো আপটার্নিং অফ অ্যাপেক্স, এই অ্যাপেক্সটা উপরের দিকে থাকবে, কার্ডিয়াক অ্যাপেক্স, যার কারণে এই হার্টের শেপটা আমাদের বুট শেপ অ্যাপিয়ারেন্স হবে। অ্যান্ড অলিগেমিক লাং ফিট, যেহেতু এখানে আমাদের পালমোনারি ব্লাড ফ্লোটা অনেক কম, রাইট টু লেফট শান্ট হয়, এবং ব্লাডটা হচ্ছে পালমোনারি স্টেনোসিসের জন্য লাংসে ওভাবে যেতে পারে না, রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যায়, যার কারণে আমাদের লাং ফিল্ডটা অলিগেমিক থাকে। অলিগেমিক লাং ফিল্ড বলতে লাং ফিল্ডটা ড্রাই থাকে, ভাস্কুলার মার্কিং গুলা প্রমিনেন্ট থাকে, না লেস প্রমিনেন্ট থাকে। আচ্ছা, এছাড়া দেন আমরা হচ্ছে যেহেতু আমরা ব্রেইন অ্যাবসেস বলেছি, এই সেক্ষেত্রে আমাদের এটা ডায়াগনোসিসের জন্য সিটি স্ক্যান অফ ব্রেইন একটা ইম্পর্টেন্ট ইমেজিং। তো ব্রেন অ্যাবসেস আমরা কি পাই? আমরা সাধারণত ওখানে একটা অ্যাবসেস, একটা রাউন্ডেড একটা হাইপোডেন্স লিশন পাবো, রাউন্ডেড হাইপোডেন্স এরিয়া উইথ পেরিডিশনাল ইডিমা, তার আশেপাশে ইডিমা থাকবে আর মিড লাইন শিফটিং হবে। দেন হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস, এই ক্ষেত্রে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট এন্ড পেরিফেরাল ব্লাড কাউন্টটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন। কমপ্লিট ব্লাড কাউন্টে এখানে হিমোগ্লোবিন এন্ড হেমাটোক্রিট এই হচ্ছে এলিভেটেড হবে।
And total and differential count of WBC, platelet count normal, peripheral blood print shows microcytic hypochromic anemia. এখানে হচ্ছে হিমোগ্লোবিনটা এলিভেটেড থাকে কিন্তু তবু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া আমরা কেন বলেছি, এখানে রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ডেভেলপ করে না। আমাদের সাধারণত কি হয়, বাচ্চাদের হাইপোক্সিয়া, প্রলং হাইপোক্সিয়ার জন্য অনেক বেশি আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়, কিন্তু পলিসাইথেমিয়া ডেভেলপ করে। তো বাচ্চা পলিসাইথেমিয়া ডেভেলপ করে আরবিসির পরিমাণ অনুযায়ী আমাদের আয়রনের পরিমাণটা অত ভালো থাকে না, ওই পরিমাণ থাকে না, যার কারণে আমাদের রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ডেভেলপ করে এবং সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা বেশি থাকলেও বাচ্চার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া আমরা পাই। রাইট ডাউন টু ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস। এতে টু ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাইপারসাইনোটিক স্পেল। তো আমাদের টপের বাচ্চারা হাইপারসাইনোটিক স্পেল ডেভেলপ করে 2 থেকে 4 মাস বয়সে, এটা বেশি হয়। আর এছাড়া সেরেব্রাল অ্যাবসেস, সেরেব্রাল থ্রম্বোএমবোলিজম, স্ট্রোক ডেভেলপ করতে পারে। আদার্স অনেক আরো কমপ্লিকেশন আছে, যেমন হাইপার ইউরেসিমিয়া, গাউট, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তো এই দুইটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। A 2-year-old boy came to pediatric OPD with complaints of poor stream of urine. He has history of recurrent UTI. এখানে আমাদেরকে বলেছে poor stream of urine, বয়, ছেলে বাচ্চা, এবং complaints of poor stream of urine, recurrent UTI. Mention two differential diagnosis. ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, রিকারেন্ট ইউটিআই আমরা জানি অনেকগুলো কজ আছে, যেমন পোস্টিরিয়র ভালভ, পেলভিউরেটরি জাংশন অবস্ট্রাকশন, ভেসিকুলেটরি জাংশন অবস্ট্রাকশন এন্ড ব্লাডার নেক অবস্ট্রাকশন। তো এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু ছেলে বাচ্চা, আমরা রিকারেন্ট ইউটিআই ডিউ টু পোস্টিরিয়র ভালভ এন্ড রিকারেন্ট ইউটিআই ডিউ টু পেলভিউরেটরি জাংশন অবস্ট্রাকশন, এটা আমরা ডিফারেন্সিয়াল রাখতে পারি। Then mention two important investigation with possible findings for these children. আচ্ছা, এখানে দুইটা ইনভেস্টিগেশনের কথা বলেছে। তো আমার যেটা মনে হয় যে আমরা দুইটা ইনভেস্টিগেশন দিলে শুধু দুইটা ইমেজিংও দিতে পারি, অথবা দুইটা মানে ইউরিন এক্সামিনেশন দিতে পারি, কিন্তু সাধারণত একটু যদি আমরা গোছায় লিখি তাহলে নাম্বারটা মানে তোলাটা আমার মনে হয় সহজ হয়। বিসিএস এই কোশ্চেন প্যাটার্নটা খুবই সিম্পল, মানে ওরা খুবই স্পেসিফিক চায়, অনেক লিখতে হয় ব্যাপারটা তা না। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি শুধু একটা ইউরিন আরি অথবা শুধু দুইটা ইমেজিং লিখে দিই, তার থেকে আমি তাহলে ওভাবে মার্কসটা তো মানে ক্যারি করবে না। তার থেকে আমি যদি ইউরিন এক্সামিনেশন একটা পয়েন্ট এন্ড হচ্ছে ইমেজিং আরেকটা, ওভাবে করে দুইটা ইনভেস্টিগেশন সাজাই, সেক্ষেত্রে আমাদের মার্কসটা ভালো আসবে। আচ্ছা, তো ইউরিন এক্সামিনেশনের মধ্যে আমরা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এন্ড ইউরিন কালচার করব। যেহেতু বাচ্চাটা রিকারেন্ট ইউটিআই, সেক্ষেত্রে আমরা ইউরিন আরিতে আমরা ইনফেকশনের যেটা ইনফেকশন পাবো, যেমন হচ্ছে পার্সেল মোর দেন 10 পার হাইপার ফিট, সিগনিফিকেন্ট ইন আনসেন্ট্রিফিউজড ইউরিন। যদি আনসেন্ট্রিফিউজড ইউরিন হয় সেক্ষেত্রে মোর দেন 10 হলে আমরা সেটাকে মোর দেন 10 হলে এটাকে আমরা সিগনিফিকেন্ট ধরবো। যদি সেন্ট্রিফিউজড ইউরিন হয় পার্সেল মোর দেন 5 হলেই আমরা তাকে সিগনিফিকেন্ট ধরবো। এছাড়া আরবিসি, কাস্ট, ব্যাকটেরিয়া, প্রোটিন, সুগার পেতে পারি সব প্রেজেন্ট। আর ইউরিন কালচার উইথ কলোনি কাউন্ট মোর দেন 10 to the power 5 per ml in a mid-stream clean catch urine sample is considered significant. এছাড়া আমরা ইউরিন ডিপিস্টিকও করতে পারি। And imaging এর মধ্যে আমরা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ কেওবিরিজম উইথ পোস্ট ভয়রাল রেসিডিউ। এক্ষেত্রে আমাদের কি থাকবে, যেহেতু তার রিকারেন্ট ইউটিআই হয় এবং তার যদি পোস্টিরিয়র ভালভ অথবা জাংশন অবস্ট্রাকশন থাকে, তখন আমাদের হাইড্রোনেফ্রোসিস এন্ড হাইড্রোইউরেটার ডেভেলপ করে। হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটার, ব্লাডারটা ডিস্টেনশন থাকবে এন্ড পোস্ট ভয়রাল রেসিডিউ যদি মোর দেন 10 ml হয় সেক্ষেত্রে 50% চান্স থাকে হচ্ছে আমাদের রিকারেন্স হওয়ার, মানে ইউটিআইটা বারবার হওয়ার চান্স থাকে। অ্যান্ড ভয়েডিং সিস টু ইউরেথ্রোগ্রাম অথবা মিক্সচুটিং সিস টু ইউরেথ্রোগ্রাম করতে পারি আমরা। এক্ষেত্রে আমরা ভিজুয়ালাইজ যে কোনো অবস্ট্রাকশন গুলো আমরা দেখতে পারি, ব্লাডার নেক অবস্ট্রাকশন, হচ্ছে পেলভিউরেটরি জাংশন অবস্ট্রাকশন এন্ড পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। এটা হচ্ছে কনফার্মেটরি ফর পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ।
Then a 7-year-old boy presented with yellow discoloration of the sclera and right upper abdominal pit. His liver was found enlarged and tender. He has a history of taking street food regularly. What is the most likely diagnosis? আচ্ছা, এখানে বলছে 7 বছরের একটা বাচ্চা আমাদের ইউরোডিসকালেশন স্ক্লেরা আর আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, আর অ্যাবডোমেন হচ্ছে এনলার্জ এন্ড টেন্ডার, টেকিং স্ট্রিট ফুড। এখানে একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি বলে দিয়েছে, স্ট্রিট ফুড সে রেগুলারলি নেয়। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি এটা অ্যাকুট হেপাটাইটিস, যেহেতু আমাদের ইউরোডিসকালেশন নিয়ে আসছে, সেক্ষেত্রে এটা একটা অ্যাকুট হেপাটাইটিসের কেস, মোস্ট প্রবাবলি ডিউ টু ভাইরাল কজ। ভাইরাল কজ হেপাটাইটিস এ অ্যান্ড ই। হেপাটাইটিস এ অ্যান্ড ই হচ্ছে পিকোরাল রুটে আমাদের ট্রান্সমিশন হয়, যেহেতু এখানে বলেছে হিস্ট্রি অফ টেকিং স্ট্রিট ফুড রেগুলারলি, তো সেক্ষেত্রে আমাদের এটা বুঝাই যাচ্ছে যে ভাইরাল কজের মধ্যে হেপাটাইটিস এ অথবা ই হচ্ছে কমন। তো তারপর আমাদের বাচ্চাদের জন্য বেশি মোস্ট কমন হবে হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ হচ্ছে বাচ্চাদের জন্য মোস্ট কমন। Then second question, mention 2 important complication of the illness. কমপ্লিকেশনস হচ্ছে অ্যাকুট লিভার ফেলিওর, যেটা ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর এটা ডেভেলপ করে, এটাই হচ্ছে সবচেয়ে আমাদের ডেঞ্জারাস কমপ্লিকেশন। আর প্রোলং কোলেস্টেসিস সিনড্রোম এন্ড রিল্যাপসিং হেপাটাইটিস আবার হতে পারে, এটাও হচ্ছে কমপ্লিকেশন। এর মধ্যে অ্যাকুট লিভার ফেলিওর, যেটা আমরা বাচ্চাদেরকে সাধারণত অ্যাকুট হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিস এর ক্ষেত্রে আমরা বাসায় রেখেই ট্রিটমেন্ট করতে পারি, যদি সে মোটামুটি খেতে পারে অথবা বাউল হ্যাবিট ঠিক থাকে সেক্ষেত্রে। তো এটা আমাদের হসপিটালাইজড করার মেইন উদ্দেশ্যই হচ্ছে লিভার ফেলিওরটা প্রিভেন্ট করার জন্য, যেটা হচ্ছে সবচেয়ে খারাপ কমপ্লিকেশন লিভার ফেলিওর। হাউ ক্যান ইউ প্রিভেন্ট দিস কেস? আচ্ছা, মেনশন 3, প্রিভেনশন চেয়েছি এবং 3টা প্রিভেনশন উল্লেখ করে দিয়েছে, 3টা প্রিভেনশন দেওয়ার জন্য। তো বেসিক একটা প্রিন্সিপাল, যেটা বেসিক প্রিভেনশন আমাদের কি করতে হবে, সোর্স অফ ইনফেকশন কন্ট্রোল করতে হবে, দেন কাট অফ রুট অফ ট্রান্সমিশন, প্রোটেকশন অফ সাসেপ্টেবল পপুলেশন বাই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, মেইনটেনেন্স অফ পার্সোনাল হাইজিন বাই প্রপার হ্যান্ড ওয়াশিং। আর হচ্ছে এক্সক্লুশন ফ্রম স্কুল, child care or work for 2 weeks prior to 7 days after the onset of jaundice. And CDC recommends vaccination for all children at 1 year age. তো হেপাটাইটিস এ যেহেতু ভ্যাকসিন আছে, সেক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশন একটা হচ্ছে প্রিভেনশন, এখানে আমরা 2টা ডোজ সাধারণত দিয়ে থাকি হেপাটাইটিস এ ভ্যাকসিন, 12 ইয়ার্স অফ এজ থেকে শুরু, ফার্স্ট ডোজ, এন্ড সেকেন্ড ডোজ হচ্ছে 6 to 12 মান্থ আফটার আমরা দিই। এন্ড এটা আমাদের অ্যাটলিস্ট 20 ইয়ার্স পর্যন্ত প্রোটেকশন দিবে। Last question. A 14-month-old child admitted in hospital with severe pallor. He has no respiratory distress. On investigation, hemoglobin 2.6 gram per deciliter. আচ্ছা, 14 মাসে একটা বাচ্চা আমাদের সিভিয়ার প্যালোর নিয়ে আসছে, আর হিমোগ্লোবিন হচ্ছে 2.6। Further 6 important history will you take from the parents? 6 important history. এক্ষেত্রে আমাদের হচ্ছে সাধারণত এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়েছে, ওখানে একটা ডায়াগনোসিসই মেইনলি বোঝায়, কিন্তু যেহেতু 2.6 হিমোগ্লোবিন আছে, আমাদের কয়েকটি জিনিস মাথায় রেখে হিস্ট্রিটা নিতে হবে, যেমন আয়োডিনসিনিয়া, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, কয়েকটা জিনিস মাথায় রেখে আমাদের হিস্ট্রিটা নিতে হবে। 6 ইম্পর্টেন্ট হিস্ট্রিতে আমাদের বার্থ হিস্ট্রিটা নিতে হবে। প্রথমে বার্থ হিস্ট্রি, প্রি টার্ম, লো বার্থ ওয়েট বেবি, আর বার্থ হিস্ট্রিতে প্রি টার্ম ছিল কিনা, বাচ্চাটার ওয়েট কম ছিল কিনা, সেক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিন পরে প্যালোর ডেভেলপ করতে পারে। হিস্ট্রি অফ এনি কনসিংগুইনিটি, যেটা হচ্ছে হেমোলাইটিক, আমাদের কনজেন্টাল হেমোলাইটিক এনিমিয়া, থ্যালাসেমিয়াতে আমরা জানি যে কনসিংগুইনিটি থাকে, কনসিংগুইনাস প্যারাস। And family history নিতে হবে, হিস্ট্রি অফ এনি সিড ডেথ ডিউ টু এনিমিয়া or suffer from symptom of illness। এটাও আমরা থ্যালাসেমিয়াকে বুঝাইছি, যে কোনো সিড ডেথের হিস্ট্রি আছে কিনা, আগে কোনো বাচ্চার এরকম ছিল কিনা, অথবা কোনো বাচ্চা এখনো আছে কিনা যে এনিমিয়া নিয়ে সাফার করতেছে, ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হয়, সেক্ষেত্রে হিস্ট্রিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। Then feeding history of lactation failure or improper complementary feeding, consumption of large amount of cow's milk, etc. মানে improper complementary, বাচ্চাকে বেশি বেশি সাধারণত নর্মাল যেটা স্বাভাবিক আমাদের খাওয়ানো উচিত, প্রোটিন
কার্বোহাইড্রেট, ফ্যাট, একটা কম্পোজিশন, সব কম্পোনেন্ট গুলো প্রপারলি থাকতে হয়। সেভাবে না যদি সুজি, বার্লি, ব্রেড এগুলো বেশি বেশি খাওয়াই গেলে এই হিস্ট্রিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হিস্ট্রি অফ এনি ব্লাড লস আর ব্লিডিং ম্যানিফেস্টেশন, যেহেতু 2.6 গ্রাম, তার একটু কোনো ব্লাড লস হয়েছে কিনা, কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, এই হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রিভিয়াস হিস্ট্রি অফ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশন, তো 14 মাস বয়স, তার আগে থেকে কখনো এর আগেও সে প্যালট ছিল কিনা, এর আগে তার ব্লাড ট্রান্সফিউশনের কোনো হিস্ট্রি আছে কিনা, সেক্ষেত্রে এই হিস্ট্রিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বলেছে রাইট অন 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস উইথ ইন্টারপ্রিটেশন। যেটা ইম্পর্টেন্ট মধ্যে আমাদের একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড ফিল্ড। কমপ্লিট ব্লাড কাউন্ট সেটা কি হবে? হিমোগ্লোবিন রিডিউস থাকবে, এমসিবি, এমসিএস, এমসিএসসি রিডিউসড, এটা বোথ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া দুই ক্ষেত্রেই হচ্ছে আমাদের এমসিবি, এমসিএস, এমসিএসসি রিডিউস থাকবে। সাধারণত টোটাল ডাব্লিউবিসি, টোটাল এন্ড ডিফারেনশিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি নর্মাল, প্লাটেলেট কাউন্ট নর্মাল থাকতে পারে। ইনক্রিজ হয় ইন কেস অফ থ্যালাসেমিয়াতে নর্মাল থাকে, আর ইনক্রিজড হতে পারে হচ্ছে আমাদের যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে, অ্যান্ড ডিক্রিজড হবে যদি আমাদের থ্যালাসেমিয়াতে প্যানসাইটোপেনিয়া যখন ডেভেলপ করবে, হাইপারস্প্লিনিজম যখন হবে, তখন আমাদের সেক্ষেত্রে প্লাটেলেট কাউন্টটা ডিক্রিজ হতে পারে। Then peripheral blood films, microcytic hypochromic RBC with anisocytosis, poikilocytosis, teardrop cell, target cell, pencil cell, and fragmented cell, এগুলো আমরা পেতে পারি। সেরাম আয়রন প্রোফাইলটা আমরা করবো। সেরাম আয়রন, ফেরিটিন, ট্রান্সপারেন্ট স্যাচুরেশন ইনক্রিজ, যদি থ্যালাসেমিয়া হয় সেক্ষেত্রে সবকিছু ইনক্রিজ করবে, এন্ড টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা ডিক্রিজ করবে। আর ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আয়রন, ফেরিটিন এন্ড ট্রান্সপারেন্ট স্যাচুরেশনটা হচ্ছে ডিক্রিজ হবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা আমাদের বেড়ে যাবে। আর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আমরা হচ্ছে ডায়াগনোসিস কনফার্মের জন্য করবো। সাধারণত থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন এটা কমে যায়, আর হিমোগ্লোবিন এ আর হিমোগ্লোবিন এ টুটা আমাদের রেস্ট হয়। থ্যাংক ইউ সো মাচ। আমার আজকে এতটুকুই ছিল। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, তো আপনাদের কিছু জানার থাকলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ আপু, আপনার এক্সিলেন্ট এক্সপ্লেনেশনের জন্য। কিছু কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, সমস্যা নেই, আমি answer করবো। আর এখানে যেটা আমি পরীক্ষা দিয়ে যেটা বুঝেছি, যে বিসিপিএস এ মানে আমরা যদি একটু মাথা ঠান্ডা করে লিখি, তাহলে ওই ওই সময়ের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে লেখা যায়। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় কোশ্চেনের অনেক বেশি থাকে, লেখার একটা একদম গদ বাঁধা একটা কোশ্চেন থাকে, আমাদের লিখতেই হয়, কিন্তু এখানে সবকিছু স্পেসিফিক যায়, দুইটা ইনভেস্টিগেশন অথবা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, যার কারণে একটু কেয়ারফুলি যদি আমরা লিখি, সুন্দর করে গোছায় লিখলে ভালো মার্কস ক্যারি করে, আমার নাম্বারটাও ওরা ভালোই ইয়া করে, দেয় যদি সুন্দর করে লেখা যায়। ডায়াগনোসিস গুলোর ক্ষেত্রে আমি যেটা বলবো, এখানে তো আমি সরাসরি ডায়াগনোসিসটা লিখে দেখিয়েছি, তবে আমি যেটা পরীক্ষার হলে করেছি, সাধারণত ডায়াগনোসিসে কোথাও 1.5 অথবা 2 মার্কসও থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি শুরুতে ডায়াগনোসিসটা দেওয়ার আগে কি পয়েন্টসটা লিখি, যেমন এই ক্ষেত্রে আমি বলি, যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি যদি বলি এখানে কি পয়েন্টস, বাচ্চাটা কি নিয়ে আসছে। একটা হচ্ছে তার বয়স, এই যে 7 বছরের একটা বাচ্চা, তার ইয়েলো ডিসকালারেশন এন্ড আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, এন্ড এক্সামিনেশনে আমরা তার পেয়েছি আর স্ট্রিট ফুড খাওয়ার হিস্ট্রি আছে, এন্ড এক্সামিনেশনে আমরা এনলার্জড টেন্ডার লিভার পেয়েছি। তো আমার এই কি পয়েন্টস এর লিখে যদি আমি তখন ডায়াগনোসিসটা লিখি, তাহলে মানে মানে জিনিসটা দেখতেও সুন্দর হয়, আর আমার মনে হয় ফুল মার্কসও ক্যারি করে। মামুন ভাই, আমি কি শেষ জি ম্যাম, করবো? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সেশনটি নেওয়ার জন্য। আমরা যদি ম্যামের সেশনে কোনো কারো প্রশ্ন না থাকে, পরবর্তী সেশন আমরা শুরু করব। ডক্টর মার্জিয়া জাহান ম্যাম আমাদের সাথে যুক্ত আছেন।
আমরা ম্যামের কাছে চলে যাব যদি এই সেশনে কারো কোনো প্রশ্ন না থাকে। ম্যাম, আপনি আপনার স্ক্রিনটা একটু স্টপ করে দেন। আমরা ডক্টর মার্জিয়া জাহান ম্যামের কাছে যাচ্ছি। ম্যাম শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? ম্যাম আপনাকে শোনা যাচ্ছে। ডক্টর ইরশাদ জাহান ম্যাম, ম্যাম আপনার স্ক্রিনটা একটু স্টপ করবেন ম্যাম। জি, থ্যাংক ইউ। ডক্টর মার্জিয়া জাহান ম্যাম, ম্যাম আপনি শুরু করতে পারেন স্ক্রিন শেয়ার দিয়ে। ওকে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর হ্যাঁ ম্যাম, মার্জিয়া জাহান হ্যালো সুরভি। ম্যাম শুনতে পাচ্ছেন ম্যাম? আপনার স্ক্রিনটা নিচে নেমে গেছে, তো একটু করে নিয়ে আসা যায় কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে না ম্যাম, নিচের দিকে নেমে গেছে। ওকে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মার্জিয়া জাহান সুরভি। এবার জুলাই 2025 সেশনে FCPS মিড টার্ম কমপ্লিট করেছি পেডিয়াট্রিক্সে। আপনারা জানেন আমরা ইতিমধ্যে আমাদের ফিলিং শেয়ারিং প্রোগ্রামে বা বিভিন্ন প্রোগ্রামে আপনাদেরকে বলে থাকি যে যে কোনো পরীক্ষায় প্রস্তুতির জন্য প্রিভিয়াস যে কোশ্চেন গুলো থাকে সেইগুলো নিয়ে অ্যানালাইসিস করা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এর ধারাবাহিকতায় আজকে আমি এবং ডক্টর ইশরাত জাহান আপু আপনাদের জন্য জুলাই 2025 সেশনে মিড টার্মে যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো নিয়ে ডিসকাস করছি। আপু ইতোমধ্যেই খুব সুন্দর করে 1 and 2 কোশ্চেনে যে পাঁচটা পাঁচটা করে পার্ট ছিল সেগুলো আপু এক্সপ্লেনেশন সহ সলভ নিয়ে নিয়েছে। এবং এখন আমি নেক্সট যে 3 and 4 এর যে পার্ট গুলো আছে সেগুলো আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 3 যে প্রথম কোশ্চেনটি ছিল, a 10-year-old girl presented with fever and swelling of multiple joints for 1 month. আচ্ছা, mention two differential diagnoses and how will you differentiate between two conditions from each other? আচ্ছা, এখানে দেখেন একটা 10 বছরের মেয়ে বাচ্চা উল্লেখ করে দিয়েছে। তার সোয়েলিং অফ মাল্টিপল জয়েন্ট আছে, সাথে কিন্তু ফিভারের হিস্ট্রি আছে এবং সেটা হলো 1 মাসের। তো আমাদের এই বয়স, জেন্ডার এবং কি কি কমপ্লেইন্টস নিয়ে এসেছে সেগুলো মাথায় রেখে কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা চিন্তা করতে হবে। তাহলে যেহেতু এটা ফিমেল, আবার জ্বরের হিস্ট্রি আছে, প্রথমে আমাদের মাথায় কি আসবে? নিশ্চয়ই এসএলই। দেন মাল্টিপল জয়েন্ট সোয়েলিং আছে, হ্যাঁ, এটা এসএলই তে তো থাকেই, সাথে আমাদের হচ্ছে রিউমেটিক ডিজিজ গুলো যেগুলো আছে সেগুলোর ভিতরে কোনটাতে ফিভারের হিস্ট্রি বেশি থাকে? ফিভার 1 মাস ধরে আছে যেহেতু, আমরা সেহেতু এটাকে সিস্টেমিক জেআইএ বলতে পারি। ওকে। আচ্ছা, how will you differentiate between two conditions from each other?
এখন এই ডিফারেন্সটা দেখেন, ওই পরীক্ষার হলে গিয়ে আপনি যদি মাথা ঠান্ডা রেখে একটু চিন্তা করেন, আপনারা কিন্তু এসএলইও পড়েছেন, আবার হচ্ছে জেআইও পড়েছেন। তো একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করলেই কিন্তু পয়েন্টগুলো কি কি হতে পারে আপনারা দিতে পারবেন। আমি কয়েকটা নিয়ে এসেছি এখানে, এছাড়া আরো অনেক অনেক পয়েন্ট দেওয়া যেত। যেমন এসএলইতে ম্যালার রাশটা থাকে কিন্তু জেআইএতে কিন্তু থাকে না। আবার ওরাল আলসারেশন এসএলইতে কমন, জেআইএতে আনকমন। অ্যান্টিডিএস ডিএনএ যেটা, সেটা হচ্ছে এসএলইতে পজিটিভ পাই, জেআইএতে এটা নেগেটিভ। হ্যাঁ, কমপ্লিকেশন এসএলইতে বেশি থাকে, হ্যাঁ, জেআইএর তুলনায়। জয়েন্ট ডিফর্মিটি যেটা, সেটা কিন্তু জয়েন্ট ইনভলভমেন্ট দুটো ক্ষেত্রেই থাকে, কিন্তু ডিফর্মিটি যেটা, সেটা কিন্তু এসএলইতে খুব বেশি একটা থাকে না জেআই এর মতো, কিন্তু জেআইএতে কিন্তু জয়েন্ট ডিফর্মিটিটা বেশি থাকে। রেনাল ইনভলভমেন্ট আবার দেখেন, রেনাল ইনভলভমেন্ট কিন্তু আমরা জানি এসএলইতে বেশি থাকে, জেআইএতে কম। এটাই ছিল ফার্স্ট কোশ্চেন। দেন সেকেন্ড কোশ্চেন, ইশরাত আপু একটু আগে বলেছে যে বিসিপিএস এর কোশ্চেন গুলো কিন্তু একদম আপনার কাছে একদম স্পেসিফিক ভাবে চাবে। আপনার কিন্তু সেটা খুব সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এই কোশ্চেনটা দেখেন যে এখানে যে 5টা কোশ্চেনে 5টা নাম্বার দেয়া। তো এখানে আপনার কিন্তু আপনি যদি গুছিয়ে একটু করে লিখতে পারেন, এখানে কিন্তু নাম্বার কাটারও চান্স খুবই কম। তো পরীক্ষার হলে বিসিপিএস এ আপনারা তো পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, অবশ্যই জানেন যে বিসিপিএস এর পরীক্ষায় মাথা ঠান্ডা রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। তো আপনারা যে 2 বছর ট্রেনিং করেছেন, 2 বছর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্যার ম্যাডামদের রাউন্ডে থেকেছেন, মর্নিং সেশনে থেকেছেন, তো একটু যদি মাথা ঠান্ডা রাখতে পারেন, তো আমার মনে হয় যে আপনারা কোশ্চেনের আনসার গুলো করে আসতে পারবেন। এটা নিয়ে ভয়ের কিছু নাই। দরকার শুধু সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনাগুলো করে যাওয়া। প্রিভিয়াস যে কোশ্চেন গুলো এসেছে, প্রিভিয়াস যতগুলো 2021 থেকে শুরু হয়েছে, 2021 থেকে শুরু করে 2025-এর জুলাই পর্যন্ত যতগুলো সেশন, সব সেশনের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করা, দেন আপনাদের নিজেদেরই একটা কনফিডেন্স কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, তো মিড টার্ম নিয়ে ভয় পাবেন না, আপনারা পড়াশোনা করতে থাকেন, ওয়ার্ডে কাজগুলো করতে থাকেন, আর আমরা তো আছি, যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনারা নক করতে পারবেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, এ 2-year-old ফিমেল চাইল্ড অ্যাডমিটেড উইথ শেক চেস্ট, ওয়েবিং অফ দ্য নেক অ্যান্ড পেডাল ইডিমা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? আমরা কিন্তু সিনারিওটা পড়েই বুঝতে পারছি এটাকে হচ্ছে টার্নার সিনড্রোমের কথা বলছে। হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? হোয়াট কমন কার্ডিয়াক প্রবলেম মে ফাউন্ড ইন দিস কেস? রাইট ডাউন দ্য 2 আদার ফিচার্স অফ দিস কন্ডিশন। মানে এই যে ফিচার গুলো দেওয়া আছে, এটা ছাড়া আর কি কি ফিচার থাকতে পারে? হাউ উইল ইউ ট্রিট দিস চাইল্ড? এখানে একটু আপনাকে মাথা খাটাতে হবে। কিছু কিছু কোশ্চেনে দেখবেন যে ট্রিটমেন্ট চেয়েছে কিন্তু সেখানে নাম্বার দেয়া আছে 3। আবার কিছু কিছু কোশ্চেনে দেখবেন ট্রিটমেন্ট চেয়েছে, নাম্বার দেয়া আছে 1। তো আপনি 3 নাম্বার ক্যারি করার জন্য কোশ্চেনটা কিভাবে লিখবেন সেটা আপনার মাথায় থাকতে হবে, এবং 1 নাম্বার পাওয়ার জন্য ওই কোশ্চেনটা কিভাবে লিখবেন সেটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে। ওখানে কিন্তু আপনার 4টা মানে 1, 2, 3, 4 এই 4টা কোশ্চেনের জন্য 4টা আনসার পেপার দেওয়া হবে। হ্যাঁ, আপনি যদি মাথা ঠান্ডা না রাখেন সেক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন আর একটা খাতায় কিন্তু লিখে ফেলতেই পারেন। এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে আপনাকে বুঝতে হবে বিসিপিএস আপনার কাছ থেকে কতটুকু আনসার চাচ্ছে। ঠিক যতটুকু আনসার চাচ্ছে আপনি ঘড়ির দিকে তাকাবেন, সময়টা ঠিক মতো 4টা ভাগে ভাগ করে নেবেন, দেন সেভাবে আপনি আগাতে পারছেন কিনা সেভাবে আপনাকে দেখে আনসার করতে হবে। আপনার কাছে সময় নেই, বাট আপনি হচ্ছে এই 1 নাম্বারের কোশ্চেন মানে একটা নাম্বার পাওয়ার জন্য এখানে আপনি 2 পেজ ভরে লিখতেছেন।
সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বার 1-এর চেয়ে 2 বেশি পাবেন না। বাট এই যে 2 পেজ ভরে লিখতেছেন, ওইদিকে যে যদি আপনার কোনো একটা কোশ্চেন মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল একটা 5 নম্বরের কোশ্চেন গায়েব। তো আপনাকে মাথা ঠান্ডা রেখে ঘড়ির দিকে তাকিয়ে আপনার নিজের ক্যাপাবিলিটির উপর চিন্তা করে আপনাকে আনসার গুলো করতে হবে। কোশ্চেন সবগুলো টাচ করে আসতে হবে, আনসার গুলো লিখে শেষ করে আসতে হবে। ওকে, তো আমার পরামর্শ থাকবে যে প্রথম থেকেই আপনারা পরীক্ষার হলে ঢোকার আগেই মাথা সেট করে নিয়ে যাবেন যে আপনি 4টা কোশ্চেনে মানে কতটুকু করে সময় আপনি ফিক্সড করে রাখতেছেন, সেভাবে আপনার একটা করে কোশ্চেন শেষ হবে আপনাকে ঘড়ি দেখতে হবে। ঠিক আছে? যদি দেখেন যে হচ্ছে বেশি সময় লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শেষে গিয়ে অনেক বেশি পাজল হয়ে যাবেন। আচ্ছা, আমরা আনসার গুলো দেখি। হ্যাঁ, তাহলে ডায়াগনোসিস ছিল টার্নার সিনড্রোম, কনফার্মেটরি টেস্ট ক্যারিওটাইপিং। আচ্ছা, কমন কার্ডিয়াক প্রবলেম চেয়েছে এখানে, কোয়ার্কেশন অফ অ্যাওর্টা, এটা ছিল কমন কার্ডিয়াক প্রবলেম। দেন 2 আদার ফিচার্স, আর কি কি ফিচার থাকতে পারে? অনেক ধরনের ফিচার থাকতে পারে, এর মধ্যে আপনাকে চিন্তা করতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনগুলো ইম্পর্টেন্ট সেভাবে আপনি যদি আনসার করেন, নাম্বার কিন্তু কাটার কোনো চান্স নাই। হর্সু শেপ কিডনি থাকে, এন্ড গোনাডাল ডিজেনেসিস এন্ড ইনফার্টিলিটি থাকে। আচ্ছা, দেন ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ট্রিটমেন্টে আমরা কি কাউন্সেলিং, প্যারেন্ট কাউন্সেলিং করি। সেটা কাউন্সেলিং করার পরে এখন যেহেতু গ্রোথ হরমোনের একটা ডেফিসিয়েন্সি থাকে, তো গ্রোথ হরমোন থেরাপি দিতে হবে এবং ফিমেল সেক্স হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে, যেন সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো এবং হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়েশনটা যেন ঠিক মতো হয়। ঠিক আছে? তো এই এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে একটু দেখে যেতে হবে। এবং অনেক সময় অস্পিতেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে যে হচ্ছে আপনার এই যে ফিমেল সেক্স হরমোন রিপ্লেসমেন্ট করবেন, সেটা কোন সময় করবেন। ওকে, এ ধরনের কোশ্চেনও কিন্তু আসে। তো একটু মাথা ঠান্ডা রেখে পড়াশোনা গুলো করলে কিন্তু এই আনসার গুলো করতে পারবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, এ 7-year-old girl presented with bedwetting at night. She was dry during the day since 3 years of age. তাহলে এই সিনারিও দেখে আপনাদের অবশ্যই বুঝে যাওয়া উচিত যে ডায়াগনোসিসটা কি। What is your diagnosis and what histories and physical findings should you look for? And write down the non-pharmacological management of this case. আচ্ছা, যারা আছেন আমাদের সাথে যুক্ত, কেউ কি বলতে পারবেন এর ডায়াগনোসিসটা কি হতে পারে? 7-year-old girl, বেড ওয়েটিং এর হিস্ট্রি আছে at night, she was dry during the day. হ্যাঁ, তাহলে হচ্ছে ওর দিনের বেলা কোনো সমস্যা থাকে না, কিন্তু রাতে বেড ওয়েটিং এর হিস্ট্রি থাকে, 7 বছর হয়ে গেছে। তাহলে আনসার হবে হচ্ছে নকটার্নাল ইনিউরেসিস। নকটার্নাল ইনিউরেসিস। আচ্ছা, আমাদের কোশ্চেনে কি ছিল? হোয়াট হিস্ট্রিজ এন্ড ফিজিক্যাল ফাইন্ডিং শুড ইউ লুক ফর? কি কি হিস্ট্রি নেবেন নকটার্নাল ইনিউরেসিসের ক্ষেত্রে? হিস্ট্রি গুলো হচ্ছে বাচ্চাটার স্লিপ প্যাটার্নটা কেমন, স্নোরিং আছে কিনা, তারপরে হিস্ট্রি অফ কনস্টিপেশন আছে কিনা, ইউটিআই হিস্ট্রি আছে কিনা, তারপরে রাতে বেশি বেশি পানি খায় কিনা, ওর ফ্যামিলি হিস্ট্রিটা ইউনিভার্সিটিস এর মধ্যে ছিল কিনা। দেন সিস্টেমিক কোয়ারি আপনি করতে পারেন, ইউটিআই, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, যেহেতু বেশি বেশি ম্যাচুরেশন হচ্ছে, সিকেডি এন্ড সাইকোলজিক্যাল এর ক্ষেত্রে স্ট্রেস, এডিএইচডি, এগুলোর কোনো হিস্ট্রি আছে কিনা। সাথে ফিজিক্যাল ফাইন্ডিং আপনি কি কি দেখবেন? ওই তো হিস্ট্রি যে যে কয়েকটা জিনিস মাথায় রেখে আপনি হিস্ট্রি গুলো নিয়েছেন, ওগুলোর ফিজিক্যাল ফাইন্ডিং কি কি হতে পারে? অ্যাপিয়ারেন্স নরমাল, আর যদি এডিএইচডি থাকে হাইপার অ্যাক্টিভ
তারপরে যদি ইউটিআই থাকে সেক্ষেত্রে হচ্ছে ভাইটালস নর্মাল থাকবে না। স্নোরিং এর একটা হিস্ট্রি নিয়েছিলাম আমরা, তো থ্রট এক্সামিনেশন করব, ইনলার্জ অ্যাডেনয়েড আছে কিনা। অ্যাবডোমেনে ইউজুয়াল নর্মালি থাকে, পালপেবল থাকবে, ইউরিনারি ব্লাডার মেবি, আচ্ছা ইউরিনারি ব্লাডার পালপেবলও কিন্তু থাকতে পারে। আর নিউরোলজিক্যাল যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার স্পাইনটা একটু দেখবো যে স্পাইনে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সেনসেশন ঠিক আছে কিনা, গ্রেড ডিস্টারবেন্স আছে কিনা। হ্যাঁ, আচ্ছা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, এই যে নকটার্নাল ইনিউরেসিস, এটার কিন্তু একটা এজ লিমিটেশন আছে। হ্যাঁ, কোশ্চিনে যদি হচ্ছে যেহেতু বলে দিয়েছে 7 বছর, ওকে, নকটার্নাল ইনিউরেসিস ডায়াগনোসিস করার জন্য আপনার হচ্ছে অবশ্যই 5 বছর ক্রস করতে হবে। 5 বছর ক্রস করে যেতে হবে, দেন যদি বেড ওয়েটিং এর হিস্ট্রি থাকে নাইটে এবং হচ্ছে ডে টাইমে ড্রাই থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে নকটার্নাল ইনিউরেসিস বলতে পারেন। এবং এই নকটার্নাল ইনিউরেসিসের ফার্স্ট যে ট্রিটমেন্ট সেটাই হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ওকে, প্রথমেই কিন্তু মেডিসিন দেয়া যাবে না, প্রথমেই আমাদের নন ফার্মাকোলজিক্যাল যে মেথড গুলো আছে সেগুলো ট্রাই করতে হবে। প্রথমে গিয়ে ব্লাডার ট্রেনিং, যেমন হচ্ছে আপনার দিনের বেলা বেশি বেশি পানি খাবে এবং হোল্ড করে রাখার ট্রাই করবে যাতে হচ্ছে ব্লাডার ক্যাপাসিটিটা ইনক্রিজড হয়। সো রাতে যখন মিকচুরেশন রিফ্লেক্স আসবে সে সময় যেন হচ্ছে তার সে মিকচুরেশনটা না করে ধরে রাখতে পারে, বাথরুমে যাইতে পারে, এটার জন্য ব্লাডার ট্রেনিং। তারপরে মোটিভেশনাল থেরাপি, যেমন হচ্ছে রিঅ্যাসিওর করব বাচ্চা এবং বাচ্চার বাবা মাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে হাইডিং ডায়েরিটা একটু মেনটেন করতে হবে। বিহেভিয়ারাল মডিফিকেশন, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার আহ অনেক তাড়াতাড়ি বেডে যেন না যায়, যেমন হচ্ছে মাগরিবের আজানের পরে বা 7টা 8টার দিকে যেন শুয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে বিকাল 4টার পর থেকে যেন হচ্ছে যে সুগার কন্টেনিং যে ড্রিঙ্কস গুলো, সেই ড্রিঙ্কস গুলো যেন না খায়, চা কফি এগুলো যেন না খায়। আমরা জানি কি এগুলো হলো সুগার কন্টেনিং যে ড্রিঙ্কস গুলো, চা কফি, এগুলো কিন্তু বারবার মিকচুরেশন রিফ্লেক্স নিয়ে আসে। তার ফ্লুইড রেস্ট্রিকশন, এটা হচ্ছে সন্ধ্যা 6টার পর থেকে মোটামুটি যেন হচ্ছে পানি না খায়। দেন হচ্ছে নো ফ্লুইড ইনটেক 1 আওয়ার বিফোর গোয়িং টু বেড, ঘুমের 1 ঘন্টা আগে অবশ্যই যেন আগে থেকে অবশ্যই যেন আর কোনো পানি না খায় বাচ্চা, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে যখন ঘুমোতে যাবে, ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ব্লাডারটা খালি করে নিতে হবে। তারপরে যদি কনস্টিপেশনের হিস্ট্রি থাকে বা হেলমিনথিয়াসিসের হিস্ট্রি থাকে, এগুলোর ট্রিটমেন্ট করতে হবে। কারণ হচ্ছে ইউটিআই যেন না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। রেগুলার বাওয়েল হ্যাবিটটা মেনটেন করতে হবে। হ্যাঁ, সাথে হচ্ছে কন্ডিশনিং, এর মধ্যে হচ্ছে আপনার অ্যালার্ম ঠিক করে রাখতে পারে যে রাতের হয়তো বাচ্চা 9টা বা 10টার দিকে ঘুমোতে গেল, আপনি হচ্ছে একটা মানে মিড নাইটে একটা অ্যালার্ম ফিট করে রাখলেন, তখন আপনি হচ্ছে দিয়ে বাচ্চাকে একটু ভয়েডিং করে নিয়ে আসলেন। ঠিক আছে, এইগুলো করার পরে যদি না হয়, হ্যাঁ 6 মাস থেকে 1 বছর ওয়েট করা হয়, যদি না হয় ইমপ্রুভমেন্ট, সেক্ষেত্রে কিন্তু দেন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে যাওয়া হয়। ওকে, তো এখানে আমাদের চেয়েছে কি নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, তো এখানে আমরা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টই শুধু এটা আনসার করবো। আচ্ছা, what are the recommendation of infant and young child feeding and right importance of 1000 days golden opportunity? আসসালামু আলাইকুম আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি আপু, বলেন। সুরভি আপু, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ আপু জি বলেন, আমি শুনতে আপু, পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে বোঝাচ্ছেন আপু। আপু, আমার বলেন। কোশ্চেনটা হচ্ছে যে নকটার্নাল এনিউরিসিস এর সাথে আপনার অ্যাডেনয়েডের কি সম্পর্ক? আমি আসলে এটা মানে মিলাতে পারছি না, আপনি একটু ওকে দয়া করে যদি বলতেন ওকে তাহলে একটু ওকে, ভালো হতো। আচ্ছা হুম, থ্যাংক আচ্ছা, ইউ। আমি একটু আগে বললাম যে স্নোরিং এর হিস্ট্রি আমরা নিচ্ছি, তাই না? হিস্ট্রি চেয়েছিল ফিজিক্যাল ফাইন্ডিং। জি আচ্ছা, জি জি স্লিপ জি, প্যাটার্নের ভিতরে স্নোরিং এর হ্যাঁ হিস্ট্রি আমরা স্নোরিং নিচ্ছি। এর একটা হিস্ট্রি আমরা নিলাম। এটার সাথে একটা রিলেটেড, এবং অ্যাডেনয়েডের ক্ষেত্রে দেখেন যদি হচ্ছে অ্যাডেনয়েড থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা ঘুমের মধ্যে কিন্তু, বাচ্চা কেন অনেক হচ্ছে বড় মানুষেরও কিন্তু স্লিপিং এর একটু প্রবলেম হয়। হ্যাঁ, দেখা যায় যে হচ্ছে আপনার অনেক সময় নিঃশ্বাসটা অনেক সময় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে থাকে। ওকে, বাচ্চা হচ্ছে মুখ হা করে ঘুমায়।
এক্ষেত্রে হচ্ছে ওদের যে সেন্সটা, যে কোনো কিছুর জন্য একটা যে সেন্স, সেই সেন্সটা কিন্তু ঠিক মতো থাকে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার হচ্ছে স্নোরিং এর প্রবলেম আছে, বাচ্চার অ্যাডেনয়েড আছে, এক্ষেত্রে ও নিঃশ্বাস নিতেই প্রবলেম হচ্ছে, ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। ওর এর মধ্যে যদি মিচুরেশনের কোনো আর্জ আসে, সেক্ষেত্রে কিন্তু ও উঠে যে মাকে বলবে সেটাও সে বলছে না, ওর হয়তো বিছানাতেই ভয়েডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আহ মোটামুটি সাইকোলজিক্যাল একটা বলতে পারেন। ওকে, স্লিপ অ্যাপনিয়ার একটা বিষয় থাকে। স্লিপ অ্যাপনিয়াটা হচ্ছে কিন্তু, হ্যালো, শুনতে জি আপু পাচ্ছেন আমি আপু? শুনছি। জি আপু, জি আপু হ্যাঁ আমি হ্যাঁ, শুনছি। স্লিপ অ্যাপনিয়ার একটা বিষয় থাকে। দেখেন অনেক সময় যে অ্যাডেনয়েড এবং অ্যাডেনয়েডটা এমন একটা বাজে একটা জিনিস যে অনেক সময় কিন্তু স্লিপ অ্যাপনিয়াও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কিন্তু কোনো মানে ঘুম থেকে উঠে যে বলবে যে তার কোনো প্রবলেম, সেটাও কিন্তু সে বলতে পারে না। সেক্ষেত্রে মিচুরেশন রিফ্লেক্সের কথা সে কিভাবে উঠে বাবা মাকে বলবে বা সে বাথরুমে যাবে, এটার সাথে কোরিলেট করে বলা হয়েছে আর কি। ধন্যবাদ আপু আপনার ব্যাখ্যার জন্য। আচ্ছা, আমি আরেকটু বলি নকটার্নাল ইউরেসিস এর ব্যাপারে। এটা হচ্ছে আপনারা নেফ্রোলজির হচ্ছে রঞ্জিত স্যারের একটা বই আছে। হুম রঞ্জিত স্যারের বইতে হচ্ছে এই নকটার্নাল ইউরেসিস নিয়ে আরো ডিটেইলসে লেখা আছে। আপনারা স্যারের বইটা কালেক্ট করে একটু দেখে নিন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি তো এখানে শুধু হিস্ট্রি কি কি নেবেন, দেন হচ্ছে ফিজিক্যাল ফাইন্ডিং, নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ওখানে আছে, আরো কি কি কমপ্লিকেশন থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু স্যারের বইতে সুন্দর করে দেয়া আছে। আপনারা যেহেতু নকটার্নাল ইউরেসিস একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের পরীক্ষার জন্য, প্রিভিয়াস কোশ্চেনে এসেছে, আপনারা একটু স্যারের বই থেকে দেখে নেবেন। ঠিক আছে আপু, ধন্যবাদ আপু আপনার ওকে, আমরা সাজেশনের জন্য। প্রসেস করি। আচ্ছা, তাহলে হচ্ছে থ্রি কমপ্লিট। আচ্ছা, রিকমেন্ডেশন অফ ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং এভাবেও আসতে পারে, অথবা আপনাকে ডিরেক্ট এভাবেই বলতে পারে যে হচ্ছে কম্পোনেন্ট গুলো কি কি থাকে আইওআইসিএফ এর। তো আইওআইসিএফ এর কম্পোনেন্ট কিন্তু এর আগেও মানে জুলাই 2025-এর আগেও কিন্তু আরো মানে বেশ কয়েকবার কোশ্চেনে এসেছে। তো এই কম্পোনেন্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে পড়লে মুখস্থ করার দরকার হবে না। দেখেন কম্পোনেন্ট গুলোর মধ্যে কি আছে: promotion of early initiation of breastfeeding within first hour of birth, ensuring exclusive breastfeeding for first 6 months of life, and proper complementary feeding from 6 months of age with continuation of breastfeeding up to 2 years of age. আচ্ছা, এটা একটা ছিল। আর একটা ছিল যে রাইট ইম্পর্টেন্স অফ 1000 days গোল্ডেন অপরচুনিটি। এটা কি? দ্য গোল্ডেন 1000 days। আপনার প্রথমে জানতে হবে, এখানে হচ্ছে আপনাকে কোশ্চেনে চেয়েছে ইম্পর্টেন্স, বাট আপনাকে ইম্পর্টেন্স লেখার জন্য আগে জানতে হবে কিন্তু গোল্ডেন 1000 days আসলে কি জিনিস। এটা আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারের লাস্টের দিকে দেখবেন দেয়া আছে। যদি আপনাদের বইটা হলো 5th এডিশনের রিভাইজড যে এডিশনটা ছিল সেটা হয়, তাহলে আপনারা জানতে পারবেন, অথবা 6th এডিশন যেটা নতুন আসছে সেটাতেও আপনারা কিন্তু দেখতে পাবেন। 5th এর রিভাইজড এর আগে যেটা ছিল মানে 5th এডিশন যেটা ছিল সেটাতে কিন্তু এই টপিকসটা দেয়া নাই। ওকে, আচ্ছা, তাহলে গোল্ডেন 1000 ডে বলতে কি বোঝায়? এটা হচ্ছে টাইম স্প্যানিং রাফলি ফ্রম কনসেপশন টু দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার আফটার বার্থ, মানে বাচ্চার 2 বছর বয়স পর্যন্ত। শুরু হয় কখন? from the time of conception. Okay, this period provides a unique window of opportunity when the foundation of optimum physical health and neurodevelopment are established. এখন ইম্পর্টেন্স যেটা চেয়েছে, ইম্পর্টেন্সটা এই যে থার্ড লাইন থেকে শুরু হয়েছে। দেখেন, the first 1000 days are characterized by rapid rates of cellular including neuronal proliferation, growth and differentiation, myelination and synaptogenesis। এইটুকু কথাই। ওকে, তো এইভাবে হচ্ছে আপনাদের যদি এটা মাথায় থাকে, দেন হচ্ছে কিন্তু আপনারা শর্টকাটে এই 3-4টা পয়েন্ট লিখে কিন্তু আনসারটা করে আসতে পারবেন।
Next question. A 3-year-old boy presented with fever, severe anemia, and purpuric spot. He had no organomegaly and bony tenderness. তাহলে জ্বর আছে, তারপরে হচ্ছে অ্যানিমিয়া আছে, সেভিয়ার অ্যানিমিয়া আছে, পারপুরিক স্পট আছে। তাহলে আমাদের দিদি কি কি মাথায় আসবে? এর মধ্যে আবার এই যে আপনার একটা ডায়াগনোসিস আমরা পৌঁছাতে পারি, সেটার জন্য আরো স্পেসিফিক করে দিয়েছে, দেখেন, নো অর্গানোমেগালি অ্যান্ড বনি টেন্ডারনেস। তো এটা হচ্ছে আনসার কি হবে বলেন তো, কি হতে পারে এটা আনসার? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ভেরি গুড, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, রাইট টু ইনভেস্টিগেশনস উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং। এখানে দেন নাম্বার মেনশন 3 ইম্পর্টেন্ট প্ল্যান অফ ট্রিটমেন্ট অফ দিস কেস। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এটার হচ্ছে ইনভেস্টিগেশন চেয়েছে 2টা। তো ইনভেস্টিগেশন, আমরা যখন একটা বাচ্চা এরকম হিস্ট্রি নিয়ে আসে আমাদের কাছে, ধরেন আপনি হচ্ছে অ্যাডমিশন ডেস্কে বসে আছেন, আপনার কাছে একটা বাচ্চা এরকম হিস্ট্রি নিয়ে বাবা মা আসলো, দেন প্রথমে আপনার মাথায় আসবে কি, এটা তাহলে আপনি এক্সামিনেশন করবেন, করে দেখলেন যে কোনো অর্গানোমেগালি নাই, হ্যাঁ, বা বনি টেন্ডারনেস নাই, সেক্ষেত্রে আপনি তখন আপনার মাথায় আসবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যে আপনাকে কনফার্ম করার জন্য কিন্তু কিছু ইনভেস্টিগেশন করতে হবে, তাই না? দেখেন, আমরা এই ধরনের ফিচার গুলো নিয়ে আসলে আমাদের মাথায় আরো কিছু কিছু জিনিস কিন্তু আসে, যেমন হচ্ছে লিউকেমিয়া হতে পারে, হ্যাঁ। তো এটার জন্য আমরা প্রথমেই কি করি, প্রথমেই সিবিসি উইথ পিবিএফ। আমরা তো প্রথমেই আগে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন অবশ্যই দিব, কিন্তু তার আগে আমরা কি একটা সিবিসি উইথ পিবিএফ এর স্যাম্পল কিন্তু ইমার্জেন্সি ভাবে পাঠিয়ে দিই। বোন ম্যারো তো পরের কথা, বোন ম্যারো আমরা পরে করতে পারবো। সিবিসি উইথ পিবিএফ এর স্যাম্পলটা পাঠিয়ে দেয়, তাহলে প্রথমে আমাদের আনসার লিখতে হবে সিবিসি উইথ পিবিএফ। এখন দেখেন এখানে কোশ্চেনে কি মার্ক কতটুকু দেয়া আছে, 1.5 মার্ক দেয়া আছে। আপনাকে যদি 1 মার্ক দিত, 1 মার্কের ক্ষেত্রে কিন্তু 2টা ইনভেস্টিগেশনে 1 মার্ক, তাহলে আপনি ইনভেস্টিগেশনের নামগুলো লিখে হয়ে যেত। কিন্তু যেহেতু 1.5 মার্ক দেওয়া আছে, আপনাকে কিন্তু ফাইন্ডিংস দিতে হবে, এবং এক্সপেক্টেড ফাইন্ডিং কিন্তু চেয়ে বসেছে। এখানে তো এক্সপেক্টেড ফাইন্ডিং চেয়েছে, কিন্তু কোনো কোশ্চেনে যদি এমন থাকে যে শুধু 2টা ইনভেস্টিগেশন চেয়েছে, ওখানে আপনার মার্ক 1.5 অথবা 2 দেয়া আছে, আপনার সেখানে ফাইন্ডিং চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে। এটা একটা ট্রিক বিসিপিএস এর, যে মার্কস এর ক্ষেত্রে আপনারা মার্কসটা খেয়াল করছেন কিনা, যে আপনি ওই মার্কসটা পাওয়ার জন্য কতটুকু আপনি আনসার করবেন। তাহলে সিবিসি উইথ পিবিএফ এ আমরা কি কি পেতে পারি? প্যানসাইটোপেনিয়া পেতে পারি, পাই, অবশ্যই প্যানসাইটোপেনিয়া পাই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে, অথবা সব ক্ষেত্রে কিন্তু আমরা প্যানসাইটোপেনিয়া পাবো না, ওকে, বাইসাইটোপেনিয়া বা মনোসাইটোপেনিয়াও কিন্তু পেতে পারি। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কি বোন মেরু করে সেটা হচ্ছে কনফার্মেশন করব। বোন মেরুর ক্ষেত্রে কি কি পাবো? অবশ্যই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে বোন মেরুতে হাইপোসেলুলার ম্যারো থাকবে, তারপরে হচ্ছে কি যে প্রেজেন্স অফ ফ্যাট সেল থাকবে, ফাইব্রাস স্ট্রমা থাকবে, হ্যাঁ, ফিউ স্ক্যাটার্ড লিম্ফোসাইটস এন্ড প্লাজমা সেল থাকবে, মার্ক রিডাকশন ইন গ্র্যানুলোপয়েসিস, ইরাইথ্রোপয়েসিস এন্ড মেগাকারোপয়েসিস। যখন আপনি পিবিএফ এ দেখছেন যে হচ্ছে আপনার এই ফিচার গুলো আছে, কোনো ব্লাস্ট সেল নাই, নো ব্লাস্ট সেল, তাহলে সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা কিন্তু ধারণা পাচ্ছেন যে হচ্ছে এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। দেন আপনি পরবর্তীতে বাচ্চার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন দেন, প্লাটলেট বাচ্চাকে স্টেবল করেন, দেন হচ্ছে আপনি বোন ম্যারোর জন্য সিরিয়াল নিয়ে আসতে পাঠান, বোন ম্যারোটা করে ফেলেন। আচ্ছা, 3 ইম্পর্টেন্ট প্ল্যান অফ ট্রিটমেন্ট অফ দিস কেস। এখানে আনসারের জন্য আপনার মার্কস কতটুকু ছিল? 2.5 মার্কস। তাহলে খুব ভালোভাবেই তাহলে আনসারটা করতে হবে একটু ডিটেলসে, ওকে। তাহলে আমরা 3 ইম্পর্টেন্ট প্ল্যান অফ ট্রিটমেন্ট বলেছে, তাহলে 3টা পোর্শন আপনারা ভাগ ভাগ করেই লেখেন। প্রথমে কি, যেহেতু বাচ্চা সেভিয়ারলি অ্যানিমিক ছিল, ব্লিডিং স্পট ছিল, ওকে, পারপুরিক স্পট ছিল, তাহলে আপনার মাথায় কি থাকবে যে সেভিয়ার অ্যানিমিয়া যেহেতু অবশ্যই হিমোগ্লোবিন অনেক কম, হ্যাঁ, আর পারপুরিক স্পট আছে যেহেতু প্লাটেলেটটাও অনেক কম, তো আপনি এদিকে হলো ব্লাড স্যাম্পলের জন্য পাঠিয়ে দেন। বাচ্চার যদি ব্লাড গ্রুপিং করা না থাকে, সেক্ষেত্রে ব্লাড গ্রুপিংটাও পাঠিয়ে দেন। ইন দ্য মিন টাইম আপনি হচ্ছে
বাচ্চার বাবা মাকে কাউন্সিলিং করেন যে হচ্ছে বাচ্চার যে কোনো সময় হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে, কিন্তু আমরা আশা করছি হবে না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড যে ব্লাড গ্রুপটা রিপোর্টটা নিয়ে আসেন এবং ব্লাড ডোনার খোঁজেন। যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে রক্তগুলো দিব। রক্তগুলো দেওয়ার পরে বাচ্চা একটু সুস্থ হওয়ার পরে আমরা ওর আরো যে পরীক্ষা নিরীক্ষা গুলো আছে সেগুলো আমরা করব। ওকে, তো আপনার হাতে যখন আপনি হচ্ছে ব্লাডের রিপোর্টটা পেয়ে যাবেন, দেন কিন্তু আপনি সেভাবে ডিসিশন নিতে পারবেন যে আপনি আগে প্লাটিলেট দিবেন নাকি আপনি আগে হচ্ছে প্যাক্সেল দিবেন। ওকে, যদি হিমোগ্লোবিন অনেক কম হয়ে থাকে এবং প্লাটিলেট তুলনামূলক একটু বেশি থাকলো, হয়তো প্লাটিলেট 20,000-এর চেয়ে বেশি থাকলো, 30,000 বা 40,000 থাকলো, কিন্তু হিমোগ্লোবিন থাকলো হচ্ছে 3 বা 4, সেক্ষেত্রে আপনাকে প্রথমে হিমোগ্লোবিন দিতে হবে 5 ml per kg করে, প্যাক্সেল দিতে হবে। দেন হচ্ছে আপনার হচ্ছে তখন কিন্তু এসডিপি দিতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এইভাবে করব। তো আমরা লিখবো কিভাবে গুছিয়ে? Supportive care ক্ষেত্রে quick evaluation of febrile case and prompt starting of broad spectrum parenteral antibiotic, যেহেতু জ্বর ছিল অ্যান্টিবায়োটিক আমরা স্টার্ট করতে পারি, এটার জন্য কোনো ইনভেস্টিগেশন লাগবে না। তাহলে আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গালও দেওয়া লাগতে পারে। Then transfusion of Paxil to alleviate symptoms of anemia. Platelet transfusion may be required in life-threatening bleeding. আচ্ছা, তাহলে ইমিউনোমডুলেশন একটা আছে আর একটা আছে স্পেসিফিক ট্রিটমেন্ট। যেহেতু 3টা প্ল্যান চেয়েছে, আমি প্রথমে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলাম। ইমিউনোমডুলেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি থাইমোসাইড গ্লোবিউলিন, যেটা 10 to 20 মিলিগ্রাম পার কেজি। এটা সাধারণত ওয়ার্ডে প্র্যাকটিস করা হয় না, বাট হচ্ছে আমাদের জেনে রাখতে হবে। সাইক্লোস্পোরিন, তারপর ট্যাক্সোলিমাস, এগুলোর কিন্তু ফিডব্যাকও অনেক ভালো। ওকে, প্রগনোসিস করলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াকে ফিডব্যাকও অনেক ভালো। দেন হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্টের ক্ষেত্রে কি হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এক্ষেত্রেও কিন্তু বাবা মাকে কাউন্সিলিং করে নিতে হবে যে হচ্ছে এটার যেটা স্পেসিফিক ট্রিটমেন্ট সেটা হচ্ছে এত টাকা লাগতে পারে, এবং হচ্ছে যেটা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এটা হচ্ছে আমাদের দেশে হবে না, বাইরের দেশে হবে। এটার জন্য আপনার প্রায় 70-80 লাখ টাকার মতো লেগে যেতে পারে। ঠিক আছে, এগুলো কাউন্সিলিং করে নিতে হবে বাচ্চাদের বাবা মাকে। আচ্ছা, আমরা একটা কোশ্চেন শেষ করলাম, নেক্সট কোশ্চেনে যাচ্ছে। A 2-year-old boy weighing 6 kg came to OPD with the complaints of diarrhea for 2 days. On examination, he was irritable and bipedal edema was present. এখানে দেখেন কোশ্চেনটা একটু ভাবার চেষ্টা করেন, কোশ্চেনটা বেশি বেশি পড়তে হবে। ডিসিপিএসের এই ট্রিক্স গুলো ধরার জন্য কোশ্চেনটা বেশি বেশি পড়তে হবে। একটা পেন্সিল তো থাকবে আপনার সাথে, তো যেই কোশ্চেনের যেই পোর্শনটুকুতে আপনার কনফিউশন মনে হবে বা একটু ইম্পর্টেন্ট মনে হবে সেই ওয়ার্ড গুলো কিন্তু আপনি মার্ক করে রাখবেন। দেখেন এখানে বলেছে কি 2 বছরের বাচ্চা, ওজন কত? 6 কেজি। 2 বছরের বাচ্চার ইউজুয়ালি কি 6 কেজি হয়? আচ্ছা, গেল। তারপরে বলেছে যে হচ্ছে কমপ্লেইন্টস অফ ডায়রিয়া নিয়ে এসেছে, 2 দিনের ডায়রিয়া ছিল। ওকে, ভালো কথা। ডায়রিয়া 2 দিন থাকার পরে বাচ্চাটা এখন ইরিটেবল। আবার দেখেন বাইপেডাল ইডিমা আছে, তাহলে আপনার ডায়াগনোসিস কি? Severe acute malnutrition with diarrhea. গুড, ভেরি গুড। আপনার দেখেন ওনারা কতটুকু হচ্ছে ট্রিকি কোশ্চেন করেছে। এখানে দেখেন ওখানে আপনার বলেছে যে ওজনটা মেনশন করে দিয়েছে যে যে পরীক্ষা দিচ্ছে তার মাথায় এই জিনিসগুলো খেলছে কিনা। আপনি তো লিখে দিতেই পারতেন যারা এই যে ওজনটা খেয়াল করবে না। আবার ইডিমাটা দেয়া আছে, খেয়াল না করে কিন্তু এক্টোটাটাই ডায়রিয়া, সাম ডিহাইড্রেশন এভাবে কিন্তু দিয়ে দিতেই পারে, কিন্তু এই যে ওজনের ব্যাপারটা আর ইডিমার ব্যাপারটা এটা না দেখলেই কিন্তু লস। আচ্ছা, এখানে আপনি কিভাবে আনসার করেন এটাই কিন্তু দেখতে চেয়েছে বিসিপিএস। তো এখানে আনসার হবে কি সেভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন উইথ অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ ডিহাইড্রেশন।
অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ ডিহাইড্রেশন, যখন আপনি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলছেন, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না কোনটা সাম ডিহাইড্রেশন কোনটা সিভিয়ার ডিহাইড্রেশন। কিন্তু যদি বাচ্চাটার ওয়েট এত না থাকতো, ওয়েট যদি সাপোজ 10 কেজি এর উপরে থাকতো, হ্যাঁ, নর্মাল ওয়েট থাকতো, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যেহেতু বাচ্চা ইরিটেবল আপনাকে সাম ডিহাইড্রেশন লিখে রাখতে হতো। কিন্তু সিভিয়ার একদম ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে আপনি সাম সিভিয়ার এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারবেন না, কারণ একদিকে আছে ইডিমা, বাচ্চাটার বাইপেডাল ইডিমা আছে, অন্যদিকে এমনি সিভিয়ার একদম ম্যালনিউট্রিশনে বাচ্চাদের ডিহাইড্রেশন এমনিতেই থাকে। ওকে, তো আপনার পিট বাঁচানোর জন্য আনসারটা এভাবে দিতে হবে, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন উইথ অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ ডিহাইড্রেশন। আচ্ছা, রাইট ডাউন দ্য ইমিডিয়েট ট্রিটমেন্ট, এবং এখানে মার্কস দেয়া আছে 2.5। তো আপনাকে সেভাবে আনসার করতে হবে, মানে ওনারা শুধু কিন্তু পথ বাঁধা আপনার ডিহাইড্রেশনের যে ম্যানেজমেন্ট সেটা কিন্তু চাচ্ছে না, 2.5 মার্ক দিয়ে রেখেছে। তো ট্রিটমেন্টটা কিন্তু সেভাবে হবে। তাহলে আমরা ট্রিটমেন্টে যাই। দেখেন, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে আমরা রিহাইড্রেট করার জন্য কি দেই? রিজোমাল দেই। আচ্ছা, রিজোমাল দিব। রিজোমালটা কিভাবে দিব? এখানে রিজোমালে সুন্দর করে এভাবে স্টেপ বাই স্টেপ এভাবে লিখতে হবে হেডলাইন দিয়ে দিয়ে, যেহেতু আপনার 2.5 মার্ক। অ্যামাউন্ট টু গিভ কিভাবে দিবেন? এটা প্রথম 2 ঘন্টা, আধা ঘন্টা পর পর আপনাকে দিতে হবে 5 ml পার কেজি বডি ওয়েট হিসেবে। ওকে, আচ্ছা, দেন প্রথম 2 ঘন্টা হয়ে যাওয়ার পরে পরের 4 থেকে 10 ঘন্টা আপনি অল্টারনেট আওয়ারে 5 to 10 ml পার কেজি পার আওয়ারে রিজোমালটা দিবে। তাহলে প্রথম 2 ঘন্টায় আমরা দিব 30 মিনিট ইন্টারভালে 5 ml পার কেজি বডি ওয়েটে। দেন 2 ঘন্টা পার হয়ে গেল, দেন আমরা অল্টারনেট আওয়ারে 1 ঘন্টা পর পর, মানে 1 ঘন্টা বলতে আপনি যদি 10টার সময় একটা রিজোমাল দেন 5 অথবা 10 ml পার কেজি পার আওয়ার করে, তাহলে এই 1 ঘন্টা রিজোমাল গেল, পরের ঘন্টা গ্যাপ, তারপরের ঘন্টায় অল্টারনেট আওয়ার বলতে সেভাবে বোঝায় 1 ঘন্টা রেজোমাল যাবে, তারপরের ঘন্টাটা যাবে হচ্ছে F75। দেন তারপরে মনে করেন আপনি 10টার সময় দিলেন রেজোমাল, 11টায় দিবেন হচ্ছে F75, দেন হচ্ছে 12টায় দিবেন হলো আবার রেজোমাল। এভাবে অল্টারনেট আওয়ারে আপনার 4 থেকে 10 ঘন্টা এভাবে দিতে হবে। সাথে এই যে দেখেন, give F75 in alternate hours until the child is rehydrated। তারপরে বাচ্চা যখন রিহাইড্রেটেড হয়ে যাবে তখন আপনি রিজোমালটা স্টপ করে দিবেন। রিজোমাল স্টপ করে দেওয়ার পরে F75 হচ্ছে কন্টিনিউয়াসলি বাচ্চা পেতে থাকবে। F75 কিভাবে পাই আমরা জানি, F75 ও অল্টারনেট আওয়ারে পেয়ে থাকে। তো তখন বাচ্চা প্রতি হচ্ছে যেমন 10টার সময় যদি F75 পাই, তারপরে হচ্ছে আবার 12টার সময় F75 পাবে, এর মাঝখানে 11টার সময় আর রেজোমালটা পাবে না। ওকে, আচ্ছা গেল। তারপরে মনিটর প্রোগ্রেস অফ রিহাইড্রেশন, বাচ্চাদের রিহাইড্রেটেড হয়েছে আপনি কিভাবে বুঝবেন সেটাও লিখতে হবে। অবজার্ভ হাফ আওয়ারলি ফর 2 আওয়ার্স। ওই যে প্রথমে আমরা কিভাবে বললাম রিজোমালটা কিভাবে দিবেন, প্রথম 2 ঘন্টা হাফ আওয়ার ইন্টারভালে দিবেন, ওইভাবে মনিটরও করতে হবে। হাফ আওয়ারলি আপনি হচ্ছে 2 ঘন্টা মনিটর করবেন, তারপরে যে 4 থেকে 10 ঘন্টা সেটা হচ্ছে আওয়ারলি মনিটর করতে হবে। কি কি মনিটর করবেন? পালস রেট, রেসপিরেটরি রেট, ফ্রিকোয়েন্সি অফ ইউরিন, ফ্রিকোয়েন্সি অফ স্টুল অর ভমিটিং। ওকে, কারণ কি এই যে স্যামের বাচ্চাদের রিহাইড্রেশন স্ট্যাটাস আমরা এগুলো দিয়েই আমরা হচ্ছে নির্ধারণ করে থাকি। পালস রেটটা কেমন, রেসপিরেটরি রেটটা কেমন, ইউরিন পাস করেছে কিনা, স্টুল পাস করেছে কিনা, কোনো ভমিটিং আছে কিনা। কিন্তু একটা নর্মাল বাচ্চা যদি হতো, স্যামের বাচ্চা যদি না হতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? স্কিন পিঞ্চটা দেখতাম, তাই না? তারপরে হচ্ছে ওর টিয়ার আছে কিনা, হ্যাঁ, তারপরে টানটা হচ্ছে আপনার হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে আছে নাকি হচ্ছে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, এগুলো দেখতাম। আচ্ছা, তাহলে সাইন অফ রিকভারি অর হোয়েন টু স্টপ রিজোমাল। আচ্ছা, as soon as the child has more than or equal 3 of the following sign of improved
hydration. যেমন child no longer thirsty, passing urine, slowing of respiratory and pulse rates from previous high rates, skin pinch less slow, আর হচ্ছে চোখে পানি আছে কিনা। ওকে, তাহলে আমরা 2.5 মার্কস এর জন্য এভাবে কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। দেন কি কমপ্লিকেশন, ডায়রিয়ার যে কমপ্লিকেশন গুলো সেগুলো লিখলে হয়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে প্যারালাইটিক আইডিয়াল ডেভেলপ করতে পারে, অ্যাক্রোপ্রেনাল ফেইলিয়ার ডেভেলপ করতে পারে। ওকে, দেন হচ্ছে 1 year old girl came with the complaints of irritability and crying during handling for last few days. On examination, the child had generalized tenderness and bluish spongy gum swelling. He was not pale and there was no lymphadenopathy. ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এই সিনারিও দিয়ে যে এটা ডায়াগনোসিস হচ্ছে স্কারভি। ওকে, হ্যাঁ, রাইট ডাউন ওয়ান ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস টু রিচ এ ডায়াগনোসিস। এখানেও 2.5 মার্কস দেওয়া আছে। একটা ইনভেস্টিগেশন চেয়েছে, সাথে ফাইন্ডিংস চেয়েছে, কিন্তু দেখেন আমরা একটু আগে একটা কোশ্চেন ডিসকাস করে আসলাম, ওখানে 2টা ইনভেস্টিগেশন সাথে ফাইন্ডিংস চেয়েছে, ওখানে নাম্বার ছিল 1.5, তাই না, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ওই কোশ্চেনে। এখানে দেখেন একটা ইনভেস্টিগেশন চেয়েছে এবং ফাইন্ডিংস চেয়েছে, এখানে নাম্বার হচ্ছে 2.5। তো বুঝতে পারছেন যে আপনাকে ফাইন্ডিংসটা কিভাবে লিখতে হবে। ওকে, আমরা আনসারে পরে আসছি। পরের কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দা ট্রিটমেন্ট প্ল্যান, এখানে হচ্ছে 1.5 মার্কস। তাহলে আপনার এখানে বুঝতে হবে যে ট্রিটমেন্টের চেয়ে আপনাকে ইনভেস্টিগেশনটাও আরো বেশি ইলাবোরেট করে লিখতে হবে। ইনভেস্টিগেশন কি, স্কারভির জন্য, ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য যে ইনভেস্টিগেশনটা আপনারা অনেক বেশি ফাইন্ডিং লিখতে পারবেন এবং যে ইনভেস্টিগেশনটাই সবার আগে করা হয় সেটা হলো এক্স-রে অফ লিম্বস এন্ড জয়েন্টস, তাই না। এখানে অনেক ফাইন্ডিংস আছে এবং অনেক ফাইন্ডিংস আছে দেখেই বিসিপিএস এখানে কিন্তু নাম্বার রেখেছে 2.5। হ্যাঁ, এখন হচ্ছে আপনাকে ফাইন্ডিংস গুলো মোটামুটি সবগুলো না পারলেও যেহেতু 2.5 নাম্বার রেখেছে, আপনাকে কমপক্ষে 5টা ফাইন্ডিংস দিতে হবে। তাহলে এক্স-রেতে আমরা কি কি পাই, স্যারের আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে। গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে, কর্নার সাইন থাকে, ফ্র্যাঙ্কেল সোয়াইট লাইন থাকে, রিংিং অফ এপিফাইসিস থাকে, ফ্র্যাকচার জোন থাকে, পেন্সিল থিনিং কর্টেক্স থাকে, তারপরে হচ্ছে সাবপেরিস্টাল হেমোরেজ থাকে, স্করবোটিক জোন, তারপরে হচ্ছে আপনার এই তো ফেলকেন স্পার। মজার কথা কি জানেন, যদি আপনার মাথা ঠিক না থাকে পরীক্ষার হলে, আপনি এতগুলো থেকে 5টা ফাইন্ডিংসই লিখতে পারবেন না। সো মাথা একটু ঠান্ডা রাখবেন, এই ছবিগুলো বারবার বারবার দেখবেন, তাহলে হচ্ছে আনসার গুলো করতে পারবেন। আচ্ছা, ট্রিটমেন্টের 1.5 মার্কস ছিল। স্কারভি ট্রিটমেন্ট খুব বেশি বড় না, আমরা সবাই জানি। স্কারভিতে কি দেওয়া হয়, ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। সাথে যেহেতু এখানে ওই যে টার্নার সিনড্রোমের মতো যদি একটা মার্কস থাকতো তাহলে আমরা লিখতাম কি, ভিটামিন সি 200 মিলিগ্রাম ডেইলি ফর সেভারাল উইকস। বাট যেহেতু 1.5 মার্কস আছে, আমরা সাথে হচ্ছে কাউন্সেলিং প্যারেন্টস টু অফার ভিটামিন সি ইনরিচড ফুড। ওকে, আচ্ছা। Then a 3-year-old child presented with high fever for 4 days with generalized maculopapular rash and runny nose. His eyes were congested and pus draining from both eyes. তাহলে 3 বছরের একটা বাচ্চা হাই ফিভার নিয়ে আসছে, 4 দিনের হাই ফিভার, সাথে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ আছে, রানি নোজ আছে। এর সাথে আবার এক্সট্রা আবার দেখেন দিয়েছে যে হিজ আইজ আর কনজেস্টেড and pus draining from both eye. What is your classification according to IMCI? দেখি কোন, বলেন তো আনসারটা কি হতে পারে। Measles with eye complication. ভেরি গুড, আপনাদের প্রিপারেশন অনেক ভালো। মিজেলস উইথ আই কমপ্লিকেশন। এবং এই যে আইনস অ্যাকর্ডিং টু, এখানে কিন্তু ডায়াগনোসিস না, এখানে হচ্ছে হোয়াট ইজ ইউর ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু আইএমসিআই। এটা একদম কাটায় কাটায়
এমআর খান স্যারের বইয়ের একটা যে ছক আছে আইএমসিআর ক্লাসিফিকেশন, ওই ক্লাসিফিকেশনে বিভিন্ন ধরনের ডিজিজের সিনারিও দিয়ে কি কি সিমটম থাকতে পারে এগুলো দিয়ে ক্লাস দেয়া আছে ভাগ করে, একদম কাটাই কাটাই সেখান থেকে কোশ্চেনটা করা। তো হোয়াট ইজ ইউর ক্লাস, এই জিনিসটা এমআর খান স্যারের বইয়ের ওই ছক যদি কারো মাথায় না থাকে এটা আনসার করা সম্ভব না। তাহলে মিজেলস উইথ আই কমপ্লিকেশন, হাউ উইল ইউ ট্রিট দি চাইল্ড, এবং স্যারের বইতে প্রত্যেকটা কমপ্লিকেশন, প্রত্যেকটা ক্লাসিফিকেশন ওইভাবে সাজিয়ে সেইটার কি ট্রিটমেন্ট হতে পারে স্পেসিফিক ভাবে দেয়া আছে। ওকে, তো আপনারা যখন অ্যান্সারই করে ফেলতে পারবেন প্রভিশনাল ডায়াগনোসিস, সেটা দেখে স্যাররা অনেক খুশি হয়ে যাবে যে হ্যাঁ, যে যে পরীক্ষা দিচ্ছে সে জানে ব্যাপারটা। এখানে ওই যে এমআর খান স্যারের ওই ছকটা কোথায় আছে এটা দেখানোর জন্য আপনাদের একদম রেফারেন্স পেজ নাম্বার আমি লিখে দিয়েছি, যদি সম্ভব হয় আজকেই দেখবেন এমআর খান স্যারের বইতে, আজকেই গিয়ে দেখবেন ছকটা। আচ্ছা, তাহলে মিজেলস উইথ আই কমপ্লিকেশন এর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে কাউন্সেলিং দ্য প্যারেন্টস, এবং মিজেলস এর যে ট্রিটমেন্ট এখানে হচ্ছে ফার্স্ট ডোজ অফ ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে, এবং যেহেতু 5 ড্রেইনিং ফ্রম আই দেয়া আছে সাথে টেট্রাসাইক্লিন আই অয়েন্টমেন্টটাও দিতে হবে। ওকে, a 15-day-old boy presented with repeated vomiting. আচ্ছা, on examination baby was lethargic, dehydrated, capillary refill time more than 3 seconds. খেয়াল করেন, lethargic, dehydrated, capillary refill time more than 3 seconds with ambiguous genitalia. What is most likely diagnosis? তাহলে হচ্ছে আমরা বলেন বলেন আপু। congenital adrenal hyperplasia with shock. ভেরি গুড। যেহেতু আপনাকে এখানে লেথার্জিক, ডিহাইড্রেটেড এবং ক্যাপিলারি রিফিল টাইমটা মেনশন করে দিয়েছে, সো আপনাকে বুঝতে হবে যে কিছু একটা ভিতরে আছে, এবং বাচ্চাটার হিস্ট্রি ছিল কি রিপিটেড ভমিটিং। আচ্ছা, রাইট 3 ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস। আচ্ছা, তারপরে হচ্ছে হাউ উইল ইউ ট্রিট দ্য কেস। ওকে, তাহলে আপনারা তো বললেনই যে হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল Hyperplasia. হাইপোপ্লাসিয়া, সাথে হচ্ছে শক, অবশ্যই শক হবে। শকটা আপনারা এখানে কিন্তু লেখা নাই, এখানে আপনি হচ্ছে শকটা অবশ্যই অ্যাড করে নেবেন। থ্রি ইনভেস্টিগেশন আমরা কি কি করি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে? থ্রি ইনভেস্টিগেশন আমরা কি কি করি, যে হচ্ছে আপনার সেরাম 17 প্রোজেস্টেরন লেভেল এটা কি হাই থাকে, তারপর সেরাম ইলেকট্রোলাইট গুলোর মধ্যে হাইপোনাট্রেমিয়া, হাইপোক্লোরেমিয়া থাকে, হাইপারক্যালেমিয়া থাকে, তারপরে হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, হাইপোগ্লাইসেমিয়া থাকে, সাথে আমরা ক্যারিওটাইপিংটাও করি, তাই না? এখানে থ্রি ইনভেস্টিগেশন যেহেতু দিয়েছি আমরা 3টা দিয়েছি। আমরা কিন্তু পরবর্তীতে এনআইসিতে যখন কাজ করেছি দেখেছি যে অনেক ইনভেস্টিগেশন করার পর 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 যখন হচ্ছে প্রথমেই কিন্তু আমরা ক্যারিওটাইপিং করি না, অনেক ইনভেস্টিগেশন করে তারপরে যখন মিলছে না বা হচ্ছে পরবর্তীতে লাস্টে দিয়ে কিন্তু আমরা বাচ্চাকে ছেড়ে দেওয়ার আগে অবশ্যই ক্যারিওটাইপিংটা করি, তাহলে ক্যারিওটাইপিংটা মাথায় রাখতে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখেন এখানে প্রথমে আগে শকের ম্যানেজমেন্ট দিতে হবে। হ্যাঁ, আপনার শকের ম্যানেজমেন্ট দিতে হবে, এবং হচ্ছে কি ফ্লুইড দিবেন শক ম্যানেজমেন্টের জন্য? শক ম্যানেজমেন্টের জন্য কি ফ্লুইড দিবেন বলেন? And DNS there. এখানে ডিএমএস দেয়া, কিন্তু হচ্ছে আপনার শক ম্যানেজমেন্টের জন্য প্রথমে আপনার 10 ml পার কেজি অথবা 20 ml পার কেজি করে দিবেন না, ওইটা দিতে হবে যেটা আপনি শক লিখতেছেন। ওকে, তারপরে আপনার স্পেসিফিক যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টে চলে যাবেন, যেমন হচ্ছে আপনার হাইড্রোকর্টিসন, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন, ওরালি হচ্ছে সোডিয়াম রিপ্লেসমেন্ট, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এগুলো হচ্ছে বাচ্চাদের দিতে হবে। এবং এটার সাথে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার যে হচ্ছে আপনার ইয়েটা প্যাথোজেনেসিসটা কিন্তু আবিদ হোসেন মোল্লা স্যারের বই, অনেক বইতেই আছে,
অনেক ইলাবোরেট করে লেখা আছে, কিন্তু আবিদ হোসেন মোল্লা স্যারের যে হচ্ছে 6th এডিশন যেটা বের হয়েছে রিসেন্টলি, সেটাতে সুন্দর করে স্যার প্যাথোজেনেসিসটা অনেক সংক্ষেপে লিখে দিয়েছে। হ্যাঁ, ওইটা একটু দেখে যাবেন। অনেক সময় কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া প্যাথোজেনেসিসটাও আছে। ওকে, আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন। A 6-year-old child presented with maculopapular lesion over trunk, groin, axilla, interdigital cleft. The lesions are extremely itchy, especially at night. His other family members are suffering from similar type of illness. আচ্ছা, তাহলে 6 বছরের বাচ্চা ম্যাকুলোপ্যাপুলার লেশন নিয়ে এসছে। একটা হচ্ছে ওভার দ্য ট্রাঙ্ক, গ্রোইন, এক্সিলা, ইন্টারডিজিটাল ক্লেফট, এবং এক্সট্রিমলি ইচি থাকে অ্যাট নাইট, এবং তার আদার ফ্যামিলি মেম্বার গুলো একইভাবে এই সমস্যা। Scabies। আচ্ছা, এটাই হচ্ছে এখন খুব মানে মহামারী আকার ধারণ করছে, তাই না? স্ক্যাবিস, এই যে আপনার স্কিন ডিজিজ আপনার হচ্ছে মিড টার্মে স্কিন ডার্মাটোলজি থেকে একটা না একটা কোশ্চেন আসবেই, অবশ্যই আসবে। তো স্কিনের যে ডিজিজ গুলো, এই নতুন আবিদ হোসেন মোল্লা স্যারের নতুন যে এডিশন 6th এডিশন, এখানে লাস্টের দিকে স্কিনের জন্য আলাদা একটা চ্যাপ্টার দেওয়া আছে, সুন্দর করে কনসাইজ করে প্রত্যেকটা ডিজিজ, 5টা থেকে 6টার মতো ডিজিজ আছে, এগুলো কিন্তু কনসাইজ করে দেয়া আছে। ওইটা যদি আপনারা পড়ে যেতে পারেন, ইনশাল্লাহ স্কিনের আনসার গুলো ওখান থেকে করতে পারবেন। সাথে হচ্ছে আরো কিছু কোশ্চেন আছে, যেমন এই যে যেগুলো আমরা ওয়ার্ডে খুব একটা প্র্যাকটিস করা হয় না বা পড়াশোনা করা হয় না, যেমন স্কিনের জন্য যে এখন স্যারের বইতে ওটা পাবেন। আর হলো সাইকিয়াট্রি থেকে কোশ্চেন আছে, যেমন এই সাইকিয়াট্রির মধ্যে আপনার ওই যে নকটার্নাল ইউরিসিস আসছে না, এটা সাইকিয়াট্রির মধ্যে, অথবা এইচডি, তারপরে হচ্ছে এডিএইচডি, এগুলো আসে। আবার হচ্ছে আপনার ওই যে পিকা আসে মাঝে মধ্যে, হ্যাঁ। তারপরে হলো সায়ানোটিক স্পেল, হ্যাঁ। তারপরে হচ্ছে ব্রেথ হোল্ডিং অ্যাটাক, এই জিনিসগুলো আসে। তারপরে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের কিন্তু এক্সট্রা দেখে যেতে হবে। সাথে এবারে জুলাই 2025 সেশনে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে কোনো কোশ্চেন রিটেনে আসে নাই, আমি ফার্দার মেনশন করছি, রিটেনে আসে নাই, বাট এসবিএ তে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে 3টা কোশ্চেন এসছে। ওকে, তাহলে একটা কোশ্চেনে এসবিএ এর একটা কোশ্চেনের নাম্বার থাকে 2, 3টা কোশ্চেনে থাকে কত? 6। তো বায়োস্ট্যাটিস্টিক্স ভালো করে পড়ে যেতে হবে। এবং গত জানুয়ারি 2025 সেশনে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে রিটেনেও কোশ্চেন আসছিল, 5 নাম্বারের কোশ্চেন আসছিল। তো এখন থেকে মানে বিসিপিএস বোঝাতে চাচ্ছে যে বায়োস্ট্যাটিস্টিক্স আমরা যেমন পার্ট 1-এ পড়েছি, বায়োস্ট্যাটিস্টিক্স ভোলার কোনো উপায় নেই, বায়োস্ট্যাটিস্টিক্স পড়তে হবে। তো আপনারা বায়োস্ট্যাটিস্টিক্সটা পড়ে যাবেন। আচ্ছা, আমি স্ক্যাবিস থেকে ওইদিকে চলে গেছি। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস অফ স্ক্যাবিস? হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট? 2 নাম্বার দেয়া আছে। তাহলে ট্রিটমেন্টের মধ্যে আপনাকে এদিকে 2 নাম্বার, ওদিকে প্রিভেন্ট কিভাবে করবেন। সরি, আচ্ছা, প্রিভেন্ট কিভাবে করবেন, এটাতে 2 নাম্বার দেয়া আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার ট্রিটমেন্টটা কিভাবে হবে? কাউন্সেলিং, অবশ্যই স্ক্যাবিসে কাউন্সেলিং মাস্ট। কাউন্সেলিং ছাড়া স্ক্যাবিস ভালো হবে না শুধু ট্রিটমেন্ট দিয়ে। প্যারেন্টসকে বোঝাতে হবে কিভাবে আপনি ট্রিটমেন্টটা নেবেন। অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ডিজিজ, ইনশিওর দ্যাট it will be cured completely after proper treatment if the instructions are followed properly. The instructions are: treat all family members together, wash and clean your used clothing and bed, maintain personal hygiene. আচ্ছা, এটা শর্টকাটে কাউন্সেলিংটা লিখলেন। দেন হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট কি আছে? স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে 5% পারমিথ্রিন ক্রিম, মেথড অফ অ্যাপ্লিকেশনটা লিখতে হবে সাথে, যেহেতু ক্রিমটা কিভাবে দিবে, কারণ হচ্ছে আপনার শুধু এফেক্টেড এরিয়াতে শুধু অল্প অল্প করে
দিলে তো হবে না। আমরা তো এটা কাউন্সিলিং করেই দিই বাচ্চাদেরকে, বাচ্চাদের বাবা মাকে ওভাবে লিখতে হবে। মেথড অফ অ্যাপ্লিকেশন, অ্যাডভাইস প্যারেন্টস টু অ্যাপ্লাই অন হোল বডি হেড টু টো। এখানে স্যারের বইতে কিন্তু এটা একটু খেয়াল করেন, হেড টু টো দেয়া আছে, ওকে, নট নেক টু টো। হেড টু টো thoroughly rub into the skin. Special attention to skin folds, fingernail edges and folds. Keep 8 to 14 hours, then washed off and repeat after 1 week. সুন্দর করে এ পর্যন্তই লিখতে হবে। দেন ইচিং এর জন্য আপনাকে সেটারিজিন দিতে হবে। আর ইন কেস অফ ইনফেক্টেড স্ক্যাবিস, অ্যাজিথ্রোমাইসিন 10 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 5 to 7 days দিতে হবে। প্রিভেনশন করবেন কিভাবে? প্রিভেনশন হচ্ছে যেগুলো হচ্ছে কাউন্সিলিং এর মধ্যেও পড়ে, এটা হচ্ছে মেইনটেইনিং পার্সোনাল হাইজিন, তারপরে রেগুলার বাথিং এন্ড হ্যান্ড ওয়াশিং, চেঞ্জিং ক্লোথস রেগুলারলি, অ্যাভয়েড স্কিন কন্ট্যাক্ট টু ইনফেক্টেড পার্সন, ওয়াশ বেডিং এন্ড ক্লোথিং। এই ছিল আপনাদের সাথে আমাদের আজকে সলভ সেশন। জানি না কতটুকু ধারণা দিতে পেরেছি। তো যেটা লাস্টে আপনাদের জন্য পরামর্শ থাকবে সেটা হচ্ছে পড়বেন, যতটুকু পড়বেন ততটুকু যেন ফ্রুটফুল হয় সেদিকে খেয়াল রাখবেন, গদবাঁধা পড়ে যাবেন না। যে জিনিসগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, যে টপিকস গুলো বারবার এসেছে, যে সেই টপিকস গুলো বা সেই টপিকস এর আশেপাশের জিনিসগুলো বেশি করে দেখেন, এবং পড়াশোনা করার পরেও বিসিপিএসসি গিয়ে যখন আনসার করবেন মাথাটা ঠান্ডা রাখেন, কোশ্চেনে কি চেয়েছে সেটা খেয়াল করেন, সেভাবে আনসার করেন। ইনশাল্লাহ আপনারা সবাই প্রথমবারই মিড টার্ম কমপ্লিট করতে পারবেন। কারো কোনো কোয়ারি আছে 3 এবং 4 নম্বর কোশ্চেনে, বা কোনো কিছু জানার থাকলে, ওভারঅল কোনো কিছু পরীক্ষা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোয়ারি আছে? ওকে, আমরা ধরে নিচ্ছি আপনারা ভালোভাবে সেশনটিতে সবকিছু ভালোভাবে শুনেছেন এবং বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই তাহলে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কোনো ক্লাসে দেখা হবে। মামুন ভাই।